গুড ইভিনিং এভরিবডি, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। ওকে, আর স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। ওকে, জয়েন তো করেছে মাত্র দেখছি কতজন। আর কি কেউ জয়েন করবে? অলরেডি তো অনেক সময় হয়ে গেছে। ওকে, এনিওয়ে আমি তোমাদের একটা নোটস পাঠিয়েছি, সেটা দেখেছো হয়তো অনেকেই। দেখেছো কি? হ্যালো? হ্যাঁ স্যার, দেখেছি। ঠিক আছে, সেই নোটটায় তোমাদের যা যা মোটামুটি শেষের দিকে বাদ দিলে, শেষের দিকে কিছু জিনিস অ্যাপ্লিকেশন আছে, সেইগুলো আমি করাবো না। ঠিক আছে, আমি যতটা করিয়েছি সেটা মোটামুটি তোমরা ওই নোটটার প্রথম 15 পাতার মধ্যেই সেটা দেখবে কনফাইন্ড আছে। ঠিক আছে, আর যতটুকু বাকি আছে আমি করাতে চাই আসলে সেটা হচ্ছে ওই নোটস অনুযায়ী 16, 17 এবং 18 পাতায় গিয়ে সেটা শেষ হয়ে গেছে আর কি, উইচ ইজ অ্যাকচুয়ালি লিটল বিট অফ কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্স, যেখানে তোমার বিভিন্ন যে স্ট্যাটিস্টিক্স গুলো আছে, বোসাইন সায়েন্স স্ট্যাটিস্টিক্স বা ফর্মি-ডিরাক স্ট্যাটিস্টিক্স ইনক্লুডিং ম্যাক্সওয়েল বোলজম্যান স্ট্যাটিস্টিক্স, তার ডেরিভেশনটা করা বাকি আছে। ঠিক আছে, তাহলে সেই আলোচনাটাই আমি আসলে আজকে করতে চাই, বাট আই ডোন্ট নো মানে করাটা কতটা ফ্রুটফুল হবে, কারণ যারা জয়েন করেছে তারা তো দেখতে পাচ্ছি 20 জনও জয়েন করেনি। হার্ডলি গোটা 20। যাই হোক, ওই নোটসটার যদি তোমরা পেজ নাম্বার 16 এবং পেজ নাম্বার 17 এইটা যদি দেখো, সেখানে অ্যাকচুয়ালি এই জিনিসটা আলোচনা করা আছে যেটা আমি আলোচনা করতে চাই। তা তোমরা কি সাইমালটেনিয়াসলি ওইটা দেখতে পাবে? হ্যাঁ, ফোনে দেখতে পারবো। হ্যাঁ, মানে ফোনে দেখতে পাবে এবং এখানে ক্লাসটা করতে পারবে নাকি? হ্যাঁ স্যার। দুটো সাইমালটেনিয়াসলি করা যাবে, তাই তো? ওকে, তাহলে সেক্ষেত্রে তোমরা ওই নোটসটার পেজ নাম্বার 16 ওপেন করো, দেখো কি লেখা আছে। হ্যাঁ স্যার। ওকে, পেজ নাম্বার 16 দেখো প্রথমে কি লেখা আছে বলো তো। Identical indistinguishable particles, bosons and fermions. সেখানে কি লেখা আছে? Identical particles can be distinguishable or indistinguishable depending on whether their wave function overlaps sufficiently or not. If the wave functions do not overlap, then the particles are treated as distinguishable and their dynamics can be treated classically. এটা হলো সেকেন্ড সেন্টেন্স লেখা আছে। নেক্সট। These particles follow Maxwell-Boltzmann statistics, otherwise the particles are to be treated quantum mechanically. Quantum mechanical particles are of two kinds, bosons and fermions. Particles which obey Pauli exclusion principle, that is, no two particles can occupy the same quantum state, are said to be fermions.
On the other hand, particles which can accommodate any number of particles are known as bosons. Fermions obey Fermi-Dirac statistics, while bosons obey Bose-Einstein statistics. রাইট। তাহলে যতটা পড়া হলো ততটা প্রত্যেকে শুনতে পেরেছো? হ্যাঁ স্যার, শুনতে পেয়েছি। ওকে, সেখানে দুটো জিনিস বলা হয়েছে, একটা হচ্ছে আইডেন্টিক্যাল পার্টিকলস অ্যাজ ওয়েল অ্যাজ ইনডিস্টিংগুইশেবল পার্টিকলস। সো these two terminologies in the context of quantum statistics. So basically what we are studying today is quantum statistics. তার প্রথম বক্তব্যই হচ্ছে আইডেন্টিক্যাল পার্টিকলস নিড নট বি ইনডিস্টিংগুইশেবল। ঠিক আছে, দে ক্যান বি ডিস্টিংগুইশেবল। ডিস্টিংগুইশেবল আর ইনডিস্টিংগুইশেবল কিসের টার্মসে বলা হয় না, টু পার্টিকলস আর সেড টু বি ইনডিস্টিংগুইশেবল if you need to consider them as wave functions. ওকে, ওয়েভ ফাংশন ছাড়া কোনোভাবে ধরলে তোমার কাজ হবে না। কখন? ধরা যাক এখানে একটা পার্টিকেল আছে, কারণ ওয়েভ ফাংশন মানে তার সঙ্গে অ্যাসোসিয়েট এখানে কিছু একটা আনরিলেশন এরকম কিছু হবে, সাম সর্ট অফ ফাংশন। আর এখানে আর একটা পার্টিকেল আছে, তাহলে সেটার সঙ্গে অ্যাসোসিয়েটেড হয়তো আরেকটা তোমার এরকম কিছু ওয়েভ ফাংশন থাকবে। তো এরকম যদি দুটো পার্টিকেল থাকে এবং তাদের ওয়েভ ফাংশন গুলো if they are so separated যে এর ওয়েভ ফাংশন এটা একটা স্পেস টাইম ফাংশন, তো টাইমে স্পেসের দুটো পয়েন্টে এটা যদি ওয়ান ডাইমেনশনাল স্পেস ভেবে নাও, তাহলে এইখানে একজন আছে at this point and at this point, these two points are separated by sufficient distance. Okay, this much is their separation. এর সঙ্গে পাউলি এক্সক্লুশন কি জানো ডেল্টা এক্স লেখা আছে মানে হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালের সঙ্গে কোনো কানেকশন ধরে নিও না। কিন্তু এই যে পয়েন্টে রয়েছে তার আনডিউলেশন হোয়াট এভার ইজ দেয়ার, সেটা কিন্তু এই পয়েন্টের বিয়ন্ড দিস পয়েন্ট নাথিং ইজ দেয়ার। ঠিক আছে, সো আই ক্যান সিং possibility tell you যে okay, this particle doesn't exist in this region. Similarly, this particle doesn't exist in this region কারণ এই ওয়েভ ফাংশনটা এটার পরে এক্সিস্টই করছে না, জিরো হয়ে গেছে। Such particles are said to be distinguishable. Okay, তাহলে distinguishable মানে কি? Distinguishable মানে হচ্ছে if you express particles in terms of quantum mechanics, that is in terms of wave function, functions of different particles do not overlap at all, then we say that these particles are completely distinguishable. Okay, so distinguishable. সবসময় মাথায় রাখবে যে কোয়ান্টাম মেকানিক্স ইজ অলওয়েজ অ্যাপ্লিকেবল। ঠিক আছে, ক্লাসিক্যাল মেকানিক্স ইজ নট অলওয়েজ অ্যাপ্লিকেবল। ইন সার্টেন সিচুয়েশন ইউ হ্যাভ টু ইনভোক কোয়ান্টাম মেকানিক্স। বা সাবঅ্যাটমিক ডোমেইনে তোমার পার্টিকুলার ডাইনামিক্স স্টাডি করতে গেলে কোয়ান্টাম মেকানিক্স ছাড়া তোমার চলবে না, ক্লাসিক্যাল মেকানিক্স ওখানে ফেল করে। ক্লাসিক্যাল স্ট্যাটিস্টিক্যাল হোল্ড অলওয়েজ ট্রু, তাই তো? ফলে আই ক্যান অলওয়েজ থিঙ্ক অফ expressing particle or studying particle dynamics in terms of their wave function. তাহলে সেই রকম সিচুয়েশন আমি যদি দেখি যে two particles represented by their corresponding wave function do not overlap at all, then we say these two particles are distinguishable. So two particles are distinguishable the wave functions of two or more particles, ঠিক আছে, do not overlap the particles are
said to be if not indistinguishable কখন হবে না if they sufficiently overlap মানে এরা যদি sufficiently কাছাকাছি চলে আসে তাহলে ওই ফাংশন গুলো ওভারল্যাপ করবে and then you have to take into account quantum mechanics in describing their dynamics. Okay, এটা মাথায় রাখতে হবে. So then the situation will be that these two particles are indistinguishable. তার মানে okay, then they are said to be indistinguishable. এত জোর দিলাম কেন? This actually determines whether you need to consider the interaction between these particles or description of the particles in terms of classical mechanics or quantum mechanics. ঠিক আছে, তাহলে এটা হলো এটা tells you the A situation you can get sufficiently correct result if you consider dynamics. Okay, you can consider these particles to be classical and classical mechanics যা যা বলে সেই অনুযায়ী তাদের ইন্টারঅ্যাকশনের কথা ভাবতে পারো। ঠিক আছে, on the other hand this situation will no longer give you correct result if you still apply classical mechanics in order to describe the motion or the dynamics of these particles. Okay, you have to take into account quantum mechanics, quantum mechanical formulation of dynamics তুমি যদি apply না করো you will fail. ঠিক আছে, so now in situations যেখানে particle গুলো sufficiently close by so that they're, if you consider them as wave functions, their individual wave functions actually overlap, they become indistinguishable and you have to invoke quantum mechanics to discuss dynamics. Okay, so quantum mechanics is very much essential এবং এখানে যদি তুমি একটা statistical mechanics এই সমস্ত পার্টিকুলার ডেভেলপ করার চেষ্টা করো সেখানে মোশনটা যেভাবে ট্রিট করতে হবে which you can do classically you cannot do over here. The same thing consider quantum mechanics. Okay, so when particles are indistinguishable you have to take into account quantum mechanics to discuss the interaction of particles and everything. Okay, quantum এবং তখন আমরা যে স্ট্যাটিস্টিক্সটা পাবো সেটা হচ্ছে কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্স। এখানে যে জিনিসটা পাবো সেটা হচ্ছে কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্স। Sufficiently close by so that if they are represented by their corresponding wave function they do overlap sufficiently. Okay, তাহলে এইখানে দেখো মজা যেটা হলো সেটা হচ্ছে যে ক্লাসিক স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স অলরেডি ইজ সাম কাইন্ড অফ অ্যাভারেজিং which gives you the macroscopic behavior. From statistical mechanics how do you get the macroscopic behavior? Nice, some kind of statistical averaging of whatever fluctuations are there at the
স্টেট লেভেল সেটার একটা অ্যাভারেজ করে ম্যাক্রো স্টেটের ডেসক্রিপশন দিচ্ছিল। সো দেয়ার অলরেডি ইজ আ স্ট্যাটিস্টিক্যাল ফ্লাকচুয়েশন। ওকে, নাও দেয়ার ইজ আ সেকেন্ড লেভেল অফ probabilistic thing coming in, creeping into the picture, সেটা হচ্ছে even the particles যাদের সেই পার্টিকলসটা আরেকটা পার্টিকলস এর সঙ্গে কিভাবে কোথায় আছে ইত্যাদি ইত্যাদি গুলো সেটা ইটসেলফ প্রবাবিলিস্টিক হয়ে গেছে। স্টেট ডিফাইন করার জন্য তোমার এখন ওয়েভ ইন্ডিভিজুয়াল পার্টিকলস গুলোর ওয়েভ ফাংশন সিস্টেমটার জন্য একটা ওয়েভ ফাংশন কি হতে চলেছে সেটা তোমায় ভাবতে হবে। হিয়ার define in terms of কিভাবে করবে না ওয়েভ ফাংশনের টার্মসে সেটা আদৌ করা যাবে কিনা সেটা আলাদা বিষয়, বাট ইউ হ্যাভ টু, otherwise you won't be able to deal properly the system of particles which are indistinguishable. Clear? So indistinguishable কথাটা আসলে কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্স আলোচনা করতে গেলে তখনই আসবে যখন কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্স যেখানে যেখানে আমার দরকার নেই এখানে আইডেন্টিক্যাল পার্টিকলস একটা পার্টিকলের সঙ্গে একটা পার্টিকল আইডেন্টিক্যাল but they are distinguishable in this sense that their wave functions do not overlap. Okay, আমরা ক্লাসিক্যাল স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে যা যা শিখেছি সেই সব দিয়ে কাজ করে ফেলতে পারবো, কিন্তু যেই দেখা যাবে যে ওয়েভ ফাংশন গুলো সাফিসিয়েন্টলি ওভারল্যাপ করছে তখন কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্স এর হেল্প নিতে হবে in order to define, to invoke wave functions of the system of particles. This one. তখন মাইক্রোস্টেটের ডেসক্রিপশনটা পাল্টে যাবে। স্ট্যাটিস্টিক্যাল ডেসক্রিপশন একই আছে কিন্তু মাইক্রোস্টেট কিভাবে ডিফাইন করবে সেটা তোমায় কোয়ান্টাম মেকানিক্যালি ডিসাইড করতে হচ্ছে ইন টার্মস অফ ইটস ওয়েভ ফাংশন।
particles start to behave in a different fashion. তখনই সঙ্গে সঙ্গে দেখা যাবে পার্টিকেলসরা দু ধরনের পার্টিকেলস হয়ে যাচ্ছে। এক ধরনের পার্টিকেলস এর নাম হয়ে যাচ্ছে ions, they behave in a particular fashion, and there is another kind of particles that are হচ্ছে fermions. Behavior are not the same. কি সেন্সে সেম নয়? না, আমি যখন একটা সিস্টেম অফ পার্টিকেল কনসিডার করছি, সিস্টেম অফ বোসন্স ফর এক্সাম্পল, তখন দেখতে পাচ্ছি যে তাদের পজিশন এক্সচেঞ্জ করি, তাহলে যে সিস্টেমটার আগের ওয়েভ ফাংশন অবস্থায় যে ওয়েভ ফাংশন তাদেরকে আমি আলাদা করতে পারছি। এই সিচুয়েশনে একটা ঘটনা ঘটছে, এই সিচুয়েশনে আরেকটা ঘটনা ঘটছে, এবং যেভাবে এদেরকে আলাদা করা হয়, আলাদা করার রুলটা হচ্ছে পাউলি এক্সক্লুশন প্রিন্সিপল। ওকে, তো পাউলি এক্সক্লুশন প্রিন্সিপল প্লেজ a very crucial role in distinguishing these two type of particles. So Pauli exclusion তো প্রিন্সিপল মানে হচ্ছে এগেন ইটস সাম অ্যাজাম্পশন, ঠিক আছে? সেই অ্যাজাম্পশনের বেসিসে আমি এই দুটো ডিফারেন্ট ইউজ করছি। এক ধরনের particles don't care about this principle, and another kind of particle do care about this principle. তাহলে এই প্রিন্সিপল কিভাবে ডিস্টিংগুইশ করছে না, if particles are fermions, they obey Pauli exclusion principle, and if they are not, then different kinds of particles তাদের নাম দেওয়া হলো bosons. So two kinds of particles, bosons and fermions. By the way, bosons নামটা এসছে কিন্তু এসএন বোসের নাম থেকে। বোসের নাম, the whole world is actually made of two kinds of particles, bosons and fermions, ঠিক আছে? So half of the particles যারা পাউলি এক্সক্লুশন প্রিন্সিপল মেনে চলে না তারা হচ্ছে বোসন, এবং সেই নমেনক্লেচারটা কিন্তু actually have come from one of the Bengalis, ঠিক আছে? সত্যেন্দ্রনাথ বোসের নাম থেকে সমস্ত পার্টিকেলের নাম দেওয়া হয়েছে। ফলে এসএন বোস যে নোবেল প্রাইজ পায়নি তার জন্য আমাদের ক্ষুব্ধ হওয়ার কোনো কারণ নেই। হাফ অফ দ্য পার্টিকেলস, মানে দু ধরনের পার্টিকেল হয়, তার এক ধরনের পার্টিকেলের নামের সঙ্গে আমাদের এসএন বোসের নাম জড়িয়ে আছে। পার্টিকেলের নাম অবশ্যই ফার্মি নাম থেকে এসছে, ফার্মিয়ন্স। ওকে, তো ফার্মিয়ন্স কোনগুলো? এটা যারা মেনে চলে। অ্যান্ড হোয়াট ইজ পাউলি এক্সক্লুশন প্রিন্সিপল? পাউলি এক্সক্লুশন প্রিন্সিপল বলছে যে একই কোয়ান্টাম স্টেট যদি থাকে, গিভেন আ পার্টিকুলার কোয়ান্টাম স্টেট, যেখানে একটা পার্টিকেল থাকতে পারে, ওয়ান পার্টিকেল একটা কোয়ান্টাম স্টেট আছে, তা সেখানে যদি আমার পাঁচখানা পার্টিকেল থাকে, তাহলে তাকে কি আমি অ্যাকোমোডেট করতে পারবো? উত্তর হচ্ছে কিছু কিছু ধরনের পার্টিকেল আছে যাদের একটা কোয়ান্টাম স্টেটে তুমি পাঁচটা পার্টিকেল রাখতে পারবে না কিছুতে, ঠিক আছে? তোমার সিনেমা হলে গেছো, একটা সিট আছে, সেখানে পাঁচ বন্ধু একসঙ্গে বসতে পারবে না কিছুতে। দ্যাট কামস ফ্রম দ্য ভেরি ফ্যাক্ট যে all of you are made up of particles which are mostly fermions, ঠিক আছে? all the material particles, matter actually is composed of fermions. আমরা একটা সার্টেন স্পেস অকুপাই করি, আমরা তো পজিশন হিসেবে পজিশনও ভাবতে পারি। তাহলে একই পজিশন কি একাধিক পার্টিকেল নিতে পারে? if they are fermion, they are not allowed to take that. তুমি এবং তোমার পারবেন, ঠিক আছে? অথবা তোমার ঘাড়ের ওপর কেউ যদি চলে আসে, তুমি তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে, কারণ তোমরা দুজনে একই স্পেস অকুপাই করতে পারো না, বিকজ both of you are made up of fermions, electrons, protons, all these particles are actually fermions, ঠিক আছে? On the other hand, the thing that mediates interaction between these material particles works
So that's how two different kinds of particles are being created, rather defined, মানে আমরা দেখতে পেলাম যে এরকম পার্টিকেল রয়েছে, ঠিক আছে। কেউ কেউ একটা ধরনের প্রিন্সিপল মেনে চলছে, যেটাকে পাউলি এক্সক্লুশন প্রিন্সিপল বলা হয়েছে, সেটা মেনে চলছে, কেউ চলছে। অ্যাকর্ডিংলি তাদের নাম একটা ফার্মিয়ন্স, একটা বোসন। এবং এদের যে স্ট্যাটিস্টিক্যাল ডেসক্রিপশনটা, সেই স্ট্যাটিস্টিক্যাল ডেসক্রিপশনটাও দেখা গেল আলাদা আলাদা হচ্ছে। বোসনরা এক ধরনের স্ট্যাটিস্টিক্স মেনে চলে, যেহেতু একই স্টেটে একাধিক বোসনকে তুমি অ্যাকোমোডেট করতে পারো। ফার্মিয়ন্সরা সেটা মেনে চলে না, তো একাধিক বোসন ফার্মিয়ন্সকে অ্যাকোমোডেট করা যাচ্ছে না, ঠিক আছে। ফলে কাউন্টিং অফ স্টেটস, কতগুলো মাইক্রো স্টেটস হবে না হবে করেসপন্ডিং টু আ ম্যাক্রো স্টেট, সেটা পাল্টে গেল, ঠিক আছে। তো অ্যাকর্ডিংলি বোসনস হবে হোয়াট না, আমরা বললাম সেটা সেই ধরনের স্ট্যাটিস্টিক্সকে নাম দিচ্ছি বোস-আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স বা বিই স্ট্যাটিস্টিক্স। আর আরেক ধরনের ইয়েকে নাম দিচ্ছি ফর্মি-ডিরাক স্ট্যাটিস্টিক্স, এফডি স্ট্যাটিস্টিক্স। আর ম্যাক্সওয়েল বোলজম্যানটা কোথায় গেল? ম্যাক্সওয়েল বোলজম্যান এইখানে চলে গেল, যেখানে হচ্ছে যে ইফ দ্য পার্টিকলস হ্যাপেন টু বি ডিস্টিংগুইশেবল, তাহলে এইটা এবং এটার মধ্যে কোনো তফাৎ আর আমরা করতে পারি না। এই ধরনের পার্টিকেল আর এই ধরনের পার্টিকেলের একমাত্র এই ডোমেইনে আছে, যেখানে এরা খুবই কাছাকাছি এসে আসতে বাধ্য হয়ে যাচ্ছে, ঠিক আছে। যে সিচুয়েশনে এরা সাফিসিয়েন্টলি দূরে থাকে, তখন এরা বোসন না ফার্মিয়ন, ইট ডাজন্ট ম্যাটার, ঠিক আছে। অ্যান্ড উই ট্রিট দেম identical distinguishable particle, and then we treat them identical same, boson fermion এর মধ্যে তফাৎ করা যাচ্ছে না, and we can simply do away with classical mechanics, and the corresponding statistics is Maxwell Boltzmann statistics, MB statistics. Okay, so this is the planning আর কি, যে আমরা বেসিক্যালি একটা ম্যাক্রো স্টেটের সঙ্গে অ্যাসোসিয়েটেড, দেয়ার আর সো মেনি মাইক্রোস্কোপিক পসিবিলিটিস। এই মাইক্রোস্কোপিক পসিবিলিটিসে যা আছে তার স্ট্যাটিস্টিক্যাল অ্যাভারেজ হিসেবে আমি ম্যাক্রোস্কোপিক ডেসক্রিপশনটা পেতে চাই। এটাই হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের গোড়ার কথা। এখন এই যে মাইক্রোস্কোপিক ডেসক্রিপশনটা, হাউ আই এম গোয়িং টু ডেসক্রাইব দ্যাট। ইনফ্যাক্ট আমরা দেখেছি যে মাইক্রোস্কোপিক ডেসক্রিপশন থেকে ম্যাক্রোস্কোপিক ডেসক্রিপশন পাওয়ার একটা সহজ উপায়, ইফ উই আর ইন দ্য if we consider a system comprising of, say, total number of particle n, total volume being v, and total energy being fixed e, তাহলে সেই ধরনের সিস্টেমগুলোকে আমরা কি ধরনের সিস্টেম বলি? এই ম্যাক্রো স্টেটটার সঙ্গে অ্যাসোসিয়েটেড অল পসিবল মাইক্রোস্কোপিক যে ডেসক্রিপশন আছে, সেগুলোকে এক করে the whole collection is said to be what? Microcanonical ensemble. Microcanonical ensemble. So microcanonical ensemble আমি যদি একটা অ্যাজিউম করে নিই, তাহলে মাইক্রোক্যানোনিক্যাল এনসেম্বল এটা হচ্ছে তোমার ম্যাক্রো স্টেট। এর করেসপন্ডিং দেয়ার আর সো মেনি পসিবল মাইক্রো স্টেটস, যেগুলোকে একসঙ্গে আমি মাইক্রোক্যানোনিক্যাল এনসেম্বল বলি। এই মাইক্রোক্যানোনিক্যাল এনসেম্বলে টোটাল নাম্বার অফ মাইক্রো স্টেটস কতগুলো আছে, সেই সংখ্যাটাকে আমরা কি বলি? এন, তাই তো? হ্যাঁ স্যার। এবং স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স আমরা যতটা শিখে ফেলেছি, আমি জানি যে ইফ
I somehow know this number, total number of microstates in a microcanonical ensemble of whatever kind of particle you have, bosons, fermions, I don't care. ঠিক আছে, সেটা যদি আমার জানা থাকে তাহলে সেই সিস্টেমের থার্মোডাইনামিক্স আমি জেনে যেতে পারি, তাই না? এখান থেকে এস ইকুয়ালস কি লগ ওমেগা করে ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই নাম্বারটা আমাকে পেতে হবে, এই নাম্বারটা কতগুলো মাইক্রোস্টেটস আছে সেই নাম্বারটা যদি আমার জানা থাকে তবেই আমি বাকিটা করতে পারবো আর কি, যে এস এখান থেকে জেনে যাবো কি লগ ওমেগা করে এন্ড সো অন। ওকে, থার্মোডাইনামিক্স আমি এখান থেকে ডিরাইভ করতে পারি। কিন্তু এই নাম্বারটা পেতে গেলে আমাকে তো মাইক্রোস্টেট গুলোকে আগে ডিফাইন করতে হবে, তারপরে একটা একটা করে কাউন্ট করতে হবে। আচ্ছা, ওটা হচ্ছে একটা মাইক্রোস্টেট, একটা দুটো তিনটে পাঁচটা এরকম করে তো কাউন্ট করবে। তাহলে মাইক্রোস্টেট ডিফাইন করাটা ভীষণ ইম্পর্টেন্ট ইন অর্ডার টু কাউন্ট দেম। তুমি ডিফাইনই করতে না পারলে কি করে কাউন্ট করবে? সেই ডিফাইন করার জায়গায় কিন্তু তোমার দেখো প্রবলেম হয়ে যাবে, whether the particles are distinguishable or indistinguishable. So at the level of defining every microstate, তোমার প্রবলেমটা কোয়ান্টাম মেকানিক্যালি ট্রিট করবে নাকি ক্লাসিক্যালি ট্রিট করবে সেটা ডিটারমিন হয়ে যাচ্ছে। দেন কামস দ্য কাউন্টিং, কতগুলো টোটাল নাম্বার অফ মাইক্রোস্টেটস আসবে। ঠিক আছে, তাহলে সেটা যদি আমি জানতে পারি কিভাবে করা যেতে পারে, তাহলে আমি একটা আইডিয়া পেতে পারি যে কি করে এই নাম্বারটা পেয়ে গেলেই আমি বাকিটা তো জানাই আছে এখান থেকে কি করে statistical mechanics develop করতে। ঠিক আছে, so the task is going to be, we will consider whatever kind of particles, সেটা MB statistics ফলো করুক বা বোসাইন বি স্ট্যাটিস্টিক্স ফলো করুক বা FD স্ট্যাটিস্টিক্স ফলো করুক, তার জন্য সেই ধরনের পার্টিকেলের, যে কোনো ধরনের পার্টিকেলের জন্য আমি একটা মাইক্রোক্যানোনিক্যাল এনসেম্বল কনসিডার করব এবং চেষ্টা করব খুঁজে বার করার যে টোটাল নাম্বার অফ মাইক্রোস্টেট সেই সিস্টেমে কতগুলো আছে। সেইটা ক্যালকুলেট করতে গিয়ে দেখবো, সেটা খুঁজে পাওয়ার চেষ্টা করতে গিয়ে দেখবো যে সেটা কি ধরনের পার্টিকেল তার উপরে ডিপেন্ড করে যাচ্ছে। ফলে স্ট্যাটিস্টিক্যাল ফর্মুলেশন যেটা হবে, ম্যাক্রোস্টেটের যে ডিফারেন্ট প্রপার্টিজ গুলো হবে থার্মোডাইনামিক্সটা, সেটাও কি ধরনের পার্টিকেল তার উপর ডিপেন্ড করে যাবে। ক্লিয়ার? হ্যাঁ So স্যার। this is what we have more or less discussed in the first paragraph, যে বলা হলো যে মানে এখানে ক্লাসিক্যালি ট্রিট করবে না কোয়ান্টাম মেকানিক্যালি ট্রিট করবে সেটা ডিপেন্ড করছে ডিস্টিংগুইশেবল না ইনডিস্টিংগুইশেবল এই আইডেন্টিক্যাল পার্টিকেলস গুলো, সেটার উপরে কিভাবে তারা ইনডিস্টিংগুইশেবল তার ডেফিনেশনটা বলে দেওয়া হয়েছে, মানে wave functions of different particles overlap sufficiently, then they are indistinguishable. I mean, and you have to take into account quantum mechanics in order to define each and every microstate. Then the counting part comes in. Okay, এবং সেখান থেকে এই জিনিসটা তারপরে আসবে। আর যদি সেটা না হয় তাহলে কাউন্টিং এর সময় ইন্ডিভিজুয়াল মাইক্রোস্টেট গুলো তুমি ক্লাসিক্যালি যেভাবে 1 2 করে দেখাচ্ছিলে, coordinates and momentum of each and every individual particle ডিফাইন করতে পারো, সেখান থেকে আমরা করেসপন্ডিং ম্যাক্সওয়েল বোলজম্যান স্ট্যাটিস্টিক্স পেতে পারি। ওকে, সো can we go over to the next part, যেখানে আমরা এই ক্যালকুলেট করার চেষ্টা করতে পারি। ওকে স্যার। আচ্ছা, তাহলে এতক্ষণের মধ্যে আমরা যা জানতে পারলাম সেটা হচ্ছে particles, identical particles can be distinguishable or indistinguishable. Accordingly quantum statistics follow করবে, মানে ইন্ডিভিজুয়াল
মাইক্রোস্টেট গুলোকে ডিফাইন করার জন্য আমাদের কোয়ান্টাম মেকানিক্স ইনভোক করতে হবে কি করতে হবে না সেটা জাজড হচ্ছে। কোয়ান্টাম মেকানিক্স যদি আমরা ইনভোক করি তাহলে আইডেন্টিক্যাল পার্টিকলস আর সিম টু হ্যাভ টু ডিফারেন্ট কাইন্ডস। এক ধরনের পার্টিকলস কে বলা হয় বোসন্স আর এক ধরনের ফার্মিয়ন্স। বোসন্সরা কি করে না পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল মেনে চলে না, ফার্মিয়ন্সরা পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল মেনে চলে। পাউলি এক্সক্লুশন প্রিন্সিপালটা কি? If no two particles can occupy same quantum states, then they are said to be fermions. If they can occupy the same, two or more particles can occupy the same quantum state, then they are known as bosons. ঠিক আছে? এবারে সেরকম পার্টিকেল যদি থাকে তাহলে তাদের জন্য একটা মাইক্রোক্যানোনিক্যাল এনসেম্বল n number of such particles are there contained in a volume V with total energy E, কতগুলো ডিফারেন্ট মাইক্রোস্টেটস আছে সেটা কিভাবে কাউন্ট করব, টেকিং ইনটু ডিউ কনসিডারেশনস যে দে কুড বি বোসন্স অর দে কুড বি ফার্মিয়ন্স অর ইভেন দে আর নট indistinguishable, say they are Maxwell মানে ক্লাসিক্যাল পার্টিকেল, ডিস্টিংগুইশেবল পার্টিকেল। ঠিক আছে, সব কটাকেই একসঙ্গে ধরে আমরা একটা ডেরিভেশন করার চেষ্টা করব, যেটাকে আমরা ফাইনালি যে স্ট্যাটিস্টিক্স বি স্ট্যাটিস্টিক্স, এফডি স্ট্যাটিস্টিক্স, এমবি স্ট্যাটিস্টিক্স সব একসঙ্গে ডিরাইভ করার চেষ্টা করব। সো ক্যান এনিবডি গো থ্রু দ্য read through the next paragraph? It's a derivation of different statistics in microcanonical ensemble. স্যার বলবো? পড়ো কেউ একটা। Let us consider a system of n identical non-interacting particles confined in a volume V having energy E. Particle can bosons, fermions, or even classical particles. We are interested in finding out the total number of microstates omega in VE in such microcanonical ensemble. Since the particles are identical and non-interacting, each of particle has identical single particle, identical non-interacting. সেন্টেন্স গুলো আলাদা আলাদা করে পড়ো, নইলে কেউ মানে বুঝতে পারবে না। বুঝতে পারছো কি? প্রত্যেকে যারা যারা প্রত্যেকে কি দেখছো? স্যার তাহলে স্নেহাশিসই পড়ো, ও ভালো বোঝাতে পারবে। বলো। Since the particles are identical and non-interacting, each of the particles has identical single particle energy spectrum and n particles are occupying same or all these allowed energy levels, such that total energy of the system is fixed at E. In order to proceed further and get a quantitative estimate of the number omega, we first divide the single particle energy spectrum, which is virtually continuous for systems having microscopic volume, into energy cells epsilon I having degeneracy Gi, or in other words, Gi number of energy levels are bunched together in the energy cells represented by the same energy value epsilon I, where I equals to 1, 2, 3, etc. Note that these epsilon I and Gi, or the energy spectrum, comes from the single particle dynamics of the system, details of which is irrelevant for our discussion here. Now, if we distribute n particles among these cells so that the ith cell has ni number of particles, we must have a distribution set of ni that satisfy capital N equals to summation over ni equals to n1 plus n2, etc. E equals to এই দুটো ইকুয়েশনের পরে থেমে যাও। এবারে বলো যে এই অবধি যা পড়লে তার থেকে কোনো বিন্দু বিসর্গ বোঝা গেল কিনা। ফার্স্ট অফ অল আমি যে কথাটা বলেছিলাম যে আমরা মাইক্রোক্যানোনিক্যাল এনসেম্বলে এই ধরনের পার্টিকেল আছে যে সব কটাকে একসঙ্গেই ধরবো আর কি। সেটা কি ধরনের পার্টিকেল হচ্ছে তার সেটা পরে আসবে, কিন্তু টু স্টার্ট উইথ উই ডোন্ট কেয়ার কি ধরনের পার্টিকেল আছে। ঠিক আছে, এর নাম্বার অফ আইডেন্টিক্যাল পার্টিকলস আছে, দে কুড বি ডিস্টিংগুইশেবল
they could as well be indistinguishable to start with. ঠিক আছে, তারপরে কি বলা হলো, তারপরে বলা হলো এই ওমেগাটা আমি ক্যালকুলেট করব, করার জন্য আমি প্রথমে অ্যাজিউম করে নিচ্ছি যে দিস পার্টিকলস আর নন ইন্টারঅ্যাক্টিং। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। লেখা ছিল একটা জায়গায়? হ্যাঁ স্যার, নন ইন্টারঅ্যাক্টিং। তাহলে যাদের জন্য এই ওমেগাটা ক্যালকুলেট করছি, n নাম্বার অফ অল দিস পার্টিকলস আর অ্যাকচুয়ালি নন ইন্টারঅ্যাক্টিং identical particles. Okay, নন ইন্টারঅ্যাক্টিং এবং আইডেন্টিক্যাল পার্টিকলস বটে, কিন্তু স্টিল দে কুড বি ডিস্টিংগুইশেবল, দে কুড বি ইনডিস্টিংগুইশেবল, তাই না? হ্যাঁ স্যার। অ্যান্ড অ্যাকর্ডিংলি এই যে ইভ্যালুয়েশনটা সেটা পাল্টে যাবে। এখানে যা পাবো সেটা আলটিমেটলি এমবি স্ট্যাটিস্টিক্স হবে। আর ইনডিস্টিংগুইশেবল যদি হয়ে যায়, কোয়ান্টাম মেকানিক্স কিভাবে ঢুকছে সেটা বুঝে নিতে হবে, এবং সেখান থেকে আমি দেখতে পাবো আবার দু ধরনের স্ট্যাটিস্টিক্স আছে, একটা হচ্ছে এফডি স্ট্যাটিস্টিক্স আর একটা হচ্ছে বিই। এগুলো অলরেডি আলোচনা হয়েছে। স্টিল যেহেতু এই দুটো পয়েন্টকে হাইলাইট করা হলো, সেটা ইম্পর্টেন্ট। খেয়াল করবে এই কাউন্টিংটার জন্য আমরা যখন আইডিয়াল গ্যাস করেছিলাম তখনও বলেছিলাম নন ইন্টারঅ্যাক্টিং পার্টিকলস, ঠিক আছে? তারা শুধুমাত্র কোলাইড করছে যখন, তখন ইন্টারঅ্যাক্ট করছে, বাকি কোনো সময় ইন্টারঅ্যাক্ট করছে না। বাট দেয়ার উই কনসিডার অনলি দিস সিচুয়েশন, যেখানে পার্টিকেলগুলো মোশনটা আমরা ক্লাসিক্যালি ডিল করেছিলাম, মাইক্রোস্টেট গুলো স্পেসের এক একটা পয়েন্ট দিয়ে আমরা ডেসক্রাইব করতে সক্ষম হয়েছিলাম, মানে কিউজ এন্ড পিস দিয়ে, ঠিক আছে, মাইক্রোস্টেট গুলো। তো সেটা এখন আর মানে ওই স্পেসিফিকেশনটায় আমি যাব না, আমি এগুলো দুটোকেই আলাদা আলাদা করে যখন আসবে কনটেক্সট, সেই কনটেক্সটে আলোচনা করে নেবো আর কি, যে কোনটার জন্য কিভাবে কাউন্টিংটা এগোবে। কিন্তু টু স্টার্ট উইথ আমরা ধরে নিলাম অল দিস এন পার্টিকলস আর নন ইন্টারঅ্যাক্টিং এন্ড আইডেন্টিক্যাল। ওকে, তার মানে ইউ শুড বি ভেরি কেয়ারফুল যে আমরা যে ডিসকাশনটা এখানে করছি, করে যে ফাইনাল রেজাল্টটা পাবো, দ্যাট ইউ ক্যান নট ইউজ if the particles happen to be interacting. Clear or not? সেটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে যে তারা কিন্তু নন ইন্টারঅ্যাক্টিং, এইটা মাথায় রাখবে। তুমি দেখবে if the particles are non interacting, even then পার্টিকেল গুলো যদি কোয়ান্টাম ইনডিস্টিংগুইশেবল হয়, তাহলে তাদের বিহেভিয়ারের মধ্যে অলরেডি একটা তফাৎ আছে। দে ক্যান, মানে যদি ধরো ফর এক্সাম্পল ফার্মিয়নস হয় পার্টিকেল গুলো, তাহলে তারা নন ইন্টারঅ্যাক্টিং হওয়া সত্ত্বেও তাদের মধ্যে একটা রেসিডিউয়াল ইন্টারঅ্যাকশন থাকতেই হবে, আদারওয়াইজ হাউ কুড ওয়ান পার্টিকেল সেন্স দ্যাট আদার ওয়ান ইজ ফার্মিয়ন অ্যাজ ওয়েল অ্যান্ড উই ক্যানট অকুপাই দ্য সেম স্টেট? পারবে কি? কোন ধরনের ইন্টারঅ্যাকশন যদি না থাকে। ওকে, সো নন ইন্টারঅ্যাক্টিং টার্মটা কিন্তু ইউ হ্যাভ টু টেক with little bit care. Even though we say these particles are non-interacting, they can sense if the neighboring particle is actually boson or fermion, if you really need to consider quantum statistics. ঠিক আছে, তাহলে একটা লেভেল অফ ইন্টারাকশন অবশ্যই থাকবে, যেহেতু তারা খুব কাছাকাছি চলে এসেছে, তাদের ওয়েভ ফাংশন গুলো ওভারল্যাপ করছে, ফলে তারা একই কোয়ান্টাম স্টেট অকুপাই করে ফেলছে কিনা, দ্যাট ইউ নিড টু কনসিডার। ঠিক আছে, that actually will differentiate or distinguish between where the particles, সেইখানে সেইটা যদি তুমি সঙ্গে তুমি
পার্টিকেলস গুলো বোসন নাকি ফার্মিয়নস সেখানে ডিস্টিংগুইশ করে ফেলবে। ওকে, এইটা কিন্তু মাথায় রাখবে। ইন্টারঅ্যাকশনের লেভেল, বলো। মানে ইন্টারঅ্যাকশনটা এতটা মানে স্মল হবে কিন্তু মানে পাশের পার্টিকেলটা কি সেটা বোঝার মতো হবে, তাই তো? মানে দুটো ফার্মিয়ন বিভিন্নভাবে ইন্টারঅ্যাক্ট করতে পারে। যখন আমরা ধরছি দে আর নন ইন্টারেক্টিং ফার্মিয়নস, দ্যাট মিনস দে কুড আন্ডারস্ট্যান্ড দ্যাট দ্য আদার পার্টিকেল ইজ ফার্মিয়ন বাট নট ইন্টারেক্টিং এট অল। তুমি যেমন পাশে তোমার একজন রয়েছে আর কি, সে যে মানুষ এটা চিনতে পারছো, মানে চাইলে তুমি ইন্টারঅ্যাক্ট করতেই পারো বাট ইউ ডোন্ট ইন্টারঅ্যাক্ট, ইউ আর নট ইন্টারঅ্যাক্টিং, বাট ইউ ক্যান ওকে স্যার। সেন্স যে আদার পার্সন ইজ অলসো আ হিউম্যান বিং। ঠিক আছে, ওকে স্যার, ওকে। কিন্তু স্টিল দুজন নন ইন্টারেক্টিং হিউম্যান বিং, তাদের যে ডিনামিক্স হবে আর দুজন খুব বন্ধু তাদের যে ডিনামিক্স হবে একরকম হবে না, তাই না? হ্যাঁ স্যার। ধরো একটা সিস্টেমের বিহেভিয়ার তুমি কনসিডার করছো কম্প্রাইজিং অফ টু ফ্রেন্ডস, আর দুজন এর মধ্যে আরেকটা সিস্টেম যেখানে দুজন আছে, দুজনই মানুষ কিন্তু দে ডোন্ট নো ইচ আদার এন্ড দে ডোন্ট ইন্টারঅ্যাক্ট এট অল। এটা হতেই পারে, দুটো সিস্টেমের বিহেভিয়ার তো এক হবে না, না স্যার। তাই না? তা আমরা যে সিস্টেমটা কনসিডার করছি সেখানে সিস্টেম ইজ সাপোজ কম্পোজড অফ ফার্মিয়নস, দেন ওকে দে আন্ডারস্ট্যান্ড যে ওকে পাশের সমস্ত পার্টিকেল গুলো ফার্মিয়ন। কেন না, তারা যখন খুব কাছাকাছি এসে যাবে তখন কিন্তু তারা একই স্টেটে থাকতে পারবে না, একই কোয়ান্টাম স্টেটে থাকতে পারবে না। ফলে কতগুলো পসিবল মাইক্রো স্টেট আছে না আছে সেগুলো সব সেই জায়গা থেকে ডিটারমিন হয়ে যাবে, বাট দে আর নট ইন্টারঅ্যাক্টিং এট অল। এমন নয় যে এটার সঙ্গে ওটার কোনো একটা ফার্দার ইন্টারঅ্যাকশন আছে, ঠিক আছে? তাহলে তার জন্য আবার কাউন্টিং অফ স্টেটস আরো পাল্টে যাবে, এটা আমি এমফাসাইজ করার চেষ্টা করছি। সো ইভেন দো পার্টিকলস আর ফার্মিয়নস, দে আর নন ইন্টারঅ্যাক্টিং ফার্মিয়নস। তাহলে অ্যাবসলিউটলি যদি নন ইন্টারঅ্যাক্টিং হতো তাহলে আবার ফার্মিয়নিক নেচারটাও বুঝতে পারতো না, কিন্তু সেটা পারে কারণ তারা এত ঘাড়ের কাছে চলে আসছে একজন আরেকজনের, যে ওই কাউন্টিং অফ স্টেট যখন করা হচ্ছে তখন তোমার সেইটাকে অ্যাকাউন্ট ফর করতে হবে যে আচ্ছা ও কি একই কোয়ান্টাম স্টেটে দুটো পার্টিকেলকে আমি অ্যালাউ করবো, তাহলে কাউন্টিং কতগুলো মাইক্রো স্টেট হতে পারে, আর যদি না করি তাহলে নাম্বার অফ মাইক্রো স্টেট পাল্টে যাবে, ঠিক আছে? সো দিস কাউন্টিং অফ টোটাল নাম্বার অফ মাইক্রো স্টেট, সেটা এটি না বি তার উপর ডিপেন্ড করবে। ওকে, সো নন ইন্টারঅ্যাক্টিং মানে ওকে ফার্মিয়নস, তার জন্য নন ইন্টারঅ্যাক্টিং ফার্মিয়নস, বাট দে আর ফার্মিয়নস, দে ক্যান একই স্টেটে চলে এলে, কোয়ান্টাম স্টেটে চলে এলে দুটোকে তুমি অ্যাকোমোডেট করতে পারবে না, কাউন্টিংটা সেভাবে করতে হবে। ক্লিয়ার? ওকে, দিস ইজ দ্য ফার্স্ট থিং দ্যাট উই হ্যাভ মেনশন। দেন আমরা যেটা বলেছি সেটা হচ্ছে যে আমরা যেহেতু এখানে সবকটা পার্টিকেল নন ইন্টারঅ্যাক্টিং, তাহলে প্রত্যেকটা পার্টিকেলের একটা সিঙ্গল পার্টিকেলের যে ডিনামিক্স যদি আমি কোয়ান্টাম মেকানিক্যালি স্টাডি করি, সে কি কি এনার্জি স্টেটে থাকতে পারে, ঠিক আছে, তাহলে সেটা বাকি অন্য সবকটা পার্টিকেলের জন্য আইডেন্টিক্যাল, বিকজ অল দিস পার্টিকেলস আর আইডেন্টিক্যাল, অল দিস পার্টিকেলস আর নন ইন্টারঅ্যাক্টিং। সো একটা সিঙ্গল পার্টিকেল যদি তুমি ওখান থেকে আইসোলেট করে নিয়ে তার এনার্জি স্পেকট্রামটা জানো, তাহলে সেই এনার্জি স্পেকট্রামই প্রত্যেকটা পার্টিকেলের জন্য ভ্যালিড। মানে একটা যদি হারমোনিক অসিলেটর হয়ে থাকে, বাকিগুলো সবকটাই হারমোনিক অসিলেটর টাইপের পার্টিকেল, তাহলে এর যা এনার্জি লেভেলস গুলো অ্যালাউড এনার্জি লেভেলস, দ্বিতীয় পার্টিকেলটার জন্য অ্যালাউড এনার্জি লেভেলস এক, তৃতীয়টার জন্য একই, এন্ড সো অন। ওকে, তাহলে সিঙ্গল পার্টিকেল এনার্জি লেভেলস যেটা তুমি কোয়ান্টাম মেকানিক্স থেকে হয়তো পাবে, কিভাবে পেলে কি পেলে সেটা তোমার জানার দরকার নেই, তুমি ধরে নিয়েছো যে সেইটা প্রত্যেকটা পার্টিকেলের জন্য আইডেন্টিক্যাল। ওকে, আরো একটা জিনিস ধরেছো সেটা হচ্ছে যে এই এনার্জি লেভেলস গুলো ভার্চুয়ালি, যেহেতু এটা ম্যাক্রোস্কোপিক স্টেট, এর ভলিউমের সঙ্গে এনার্জি লেভেলস গুলোর একটা লেভেল থেকে আরেকটা লেভেলের কতটা গ্যাপ সেটা ডিপেন্ড করে, যেটা তুমি জাস্ট নন ইন্টারঅ্যাক্টিং পার্টিকেল তার কোয়ান্টাম মেকানিক্স যখন আমরা আলোচনা করছি, একটা সিঙ্গল পার্টিকেল পুট ইন আ বক্স, ঠিক আছে, তার ডিফারেন্ট এনার্জি লেভেলস গুলো দেখা যায়, তাদের মধ্যে যে গ্যাপটা দ্যাট অ্যাকচুয়ালি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ইটস ভলিউম, তাই না? হ্যাঁ স্যার। v টু দ্য 2/3 বা l স্কোয়ার এর সঙ্গে
Inversely proportional. তাহলে এল যদি বড় হয়, একটা ম্যাক্রোস্কোপিক সিস্টেম হয়, যে পার্টিকেল গুলো গোটা একটা ধরো ম্যাক্রোস্কোপিক ভলিউমের মধ্যে এদিক ওদিক যেদিকে খুশি যেতে পারে, তাহলে ন্যাচারালি যেটা হবে তার ভলিউমটা যেহেতু সাফিসিয়েন্টলি লার্জ, ম্যাক্রোস্কোপিক ভ্যালু আছে তার, ফলে সেটা যেহেতু ডিনোমিনেটরে বসছে, ফলে এনার্জি গ্যাপস গুলো ডিফারেন্ট লেভেলের মধ্যে সেটা ভীষণ কমে যাচ্ছে। অ্যান্ড ইউ ক্যান ভার্চুয়ালি কনসিডার all these energy levels which a particle can be, they are actually continuous. এটাও অ্যাজিউম করা হয়েছে। ঠিক আছে, মানে তোমার যে ম্যাক্রোস্কোপিক সিস্টেম স্যার একটু প্রবলেম comprising of bosons or fermions or classical particle, সেটা কিন্তু রিয়েলি বড় সড়ো, মানে একটা ছোট্ট বাক্স নিয়েছো যেটা অ্যাটমিক লেন্থ স্কেলের বা লম্বা চওড়া সেরাম না, ম্যাক্রোস্কোপিক মানে সাম টেন্স অফ সেন্টিমিটার, তার মধ্যে তুমি হয়তো বোসন ঢুকিয়েছো বা ফার্মিয়ন ঢুকিয়েছো এরকম। ঠিক আছে, সো আমি যদি সেইটা অ্যাজিউম করে নিই, তাহলে এনার্জি লেভেল এনার্জি লেভেলস গুলো সেগুলো অ্যাকচুয়ালি কন্টিনিউয়াস হিসেবে আমি আমার এই ক্যালকুলেশনে যে কতগুলো মাইক্রো স্টেট আগে দেখতে আমি ওটাকে কন্টিনিউয়াস ধরে ফেলতে পারি। ওকে, এইটা বলা হয়েছে। তারপরে বলা হলো যে ওকে, তাহলে পার্টিকেল স্যার একটু আরেকবার রিপিট করবেন এই জায়গাটা, মানে নেটটা খুবই প্রবলেম করছে, মানে শুনতে পেলাম না। এক সেকেন্ড। সিঙ্গল পার্টিকল সিঙ্গল পার্টিকেল এনার্জি স্পেকট্রাম যেটা, সেটা আমরা কন্টিনিউয়াস বলে অ্যাজিউম করছি। ঠিক আছে, অ্যাজিউম টু বি কন্টিনিউয়াস। ওকে, তো দিস ইজ দ্যাট এনার্জি লেভেল। ধরো এদিকে যেটা প্লট করা হয়েছে সেটা হচ্ছে এনার্জি। ঠিক আছে, তাহলে দিস এনার্জি লেভেল সেটা কন্টিনিউয়াস স্পেকট্রাম। জিরো থেকে শুরু করে যা খুশি ওপরের ভ্যালু হতে পারে। তাহলে সিঙ্গল পার্টিকেল মানে কি, প্রত্যেকটা পার্টিকেলের জন্য একই ধরনের আইডেন্টিক্যাল স্পেকট্রাম আছে, এবং তারা তাদের যে কোনো একটা পার্টিকেলকে এই এরকম ছোট্ট একটা এনার্জি নিয়ে থাকতে পারে, বেশি এনার্জি নিয়ে থাকতে পারে, আরো বেশি এনার্জি নিয়ে থাকতে পারে, যেখানে খুশি এনার্জি হতে পারে। ঠিক আছে, সেই যে এনার্জি ভ্যালুজ হোয়াট এভার ইট ক্যান হ্যাভ, সেই এনার্জি ভ্যালুটা আমি কন্টিনিউয়াস স্পেকট্রাম ধরেছি, ইভেন দো দ্য পার্টিকেল ক্যান বি indistinguishable, that is quantum mechanical. Okay, so non-interacting particle in a macroscopic volume, তার জন্য এনার্জি স্পেকট্রামটা কন্টিনিউয়াস হয়ে গেছে। This also is another important thing এই ম্যানিপুলেশনে। এই ম্যানিপুলেশন মানে এই কাউন্টিং অফ স্টেটস। ঠিক আছে, দিস ইজ হোয়াট আই সেড, যে আমি প্রত্যেকটা পার্টিকুলার যে এনার্জি স্পেকট্রাম আছে, দ্যাট এনার্জি স্পেকট্রাম ইজ বেসিক্যালি কনসিডার টু বি কন্টিনিউয়াস। ওকে, এইবারে বক্তব্য হচ্ছে যে এই পুরো এনার্জি স্পেকট্রামটাকে আমি ডিফারেন্ট এনার্জি লেভেলে ভাগ করে নিয়েছি। প্রথমটাকে বললাম, এই প্রথম যে একদম নিচের যে এনার্জি লেভেলটাকে, সেটার একটা রিপ্রেজেন্টেটিভ এনার্জি হিসেবে ধরলাম, এটা হলো এপসাইলন 1। দ্বিতীয় যে একটা বিন করেছি, সেটার মাঝামাঝি একটা জায়গার যে এনার্জি, সেটাকে আমি বললাম এপসাইলন 2 এন্ড সো অন। করতে করতে এরকম মাঝখানে এরকম কোন একটা আইএথ এনার্জি লেভেল, সেটাকে আমি বললাম এপসাইলন আই। ওকে, সো ইটস জাস্ট, প্রথমে এটাকে কন্টিনিউয়াস বললাম, তারপরে আবার সেটাকে লেভেল করার জন্য আবার কাইন্ড অফ ডিসক্রিটাইজেশনও করেছি। এই হচ্ছে বক্তব্য আর কি।
কারণ কাউন্টিংটা আলটিমেটলি আমায় করতে হবে, ফলে কাউন্টিং করার জন্য যা যা করতে লাগে আমি সবই করছি। প্রথম সিচুয়েশনটা হচ্ছে নন ইন্টারাক্টিং পার্টিকেল, তারপরে হচ্ছে আইডেন্টিক্যাল পার্টিকেল, ফলে প্রত্যেকটা সিঙ্গল পার্টিকেল যে এগুলো আছে, এবং ম্যাক্রোস্কোপিক হওয়ার জন্য এটা কন্টিনিউয়াস ধরেছি। তারপরে কাউন্টিং অফ স্টেটের সুবিধার জন্য আমি আবার ওই প্রত্যেকটা ছোট ছোট বিনে ভাগ করে নিয়েছি এই ফুল কন্টিনিউয়াম স্পেকট্রামটাকে ছোট ছোট ইন্টারভালে, এবং প্রত্যেকটা ইন্টারভালের একটা রিপ্রেজেন্টেটিভ এনার্জি নিয়ে বলছি যে আচ্ছা এই এনার্জি গ্যাপের মধ্যে যদি পার্টিকেলটার এনার্জি থাকে, সিঙ্গল পার্টিকেলটার, ঠিক আছে, যে কোনো একটা পার্টিকেলের এনার্জি এর মধ্যে থাকে, তাকে আমি ε1 বলে রিপ্রেজেন্ট করব, যে তার সেই পার্টিকেলটার এনার্জি কত, ও তার এনার্জিটা এইটুকুর মধ্যে পড়েছে, তাহলে এপসাইলন এইরাম জায়গাটার মধ্যে পড়েছে, ও এটা তো এপসাইলন আই এর কাছাকাছি, তাহলে তার এনার্জিটা এপসাইলন আই দিয়ে বলবো। ফাইন, হ্যাঁ স্যার। বলতে পারি তো? ওকে, এবারে এই যে এনার্জি স্পেকট্রামটা আছে সেটা আমার প্রথম পার্টিকেলের জন্য যেরকম, দ্বিতীয়টার জন্যও সেরকম, তৃতীয়টার জন্যও সেরকম, ফর অল ইন্ডিভিজুয়াল দিস মেনি পার্টিকলস এটা একই রকম, ঠিক আছে। ও বাই দ্য ওয়ে, এনার্জি স্পেকট্রামটা এখনো কমপ্লিটলি ডেসক্রাইব করা হয়নি, কারণ ইট কুড বি যে এই যে স্মলার সেখানে হয়তো অনেকগুলো ডিফারেন্ট এনার্জি লেভেল, তাদের যে ডেন্সিটি অফ স্টেটস সেটা বিভিন্ন এনার্জিতে এক নাই হতে পারে। হায়ার এনার্জিতে হয়তো অনেকগুলো এনার্জি স্টেট একসঙ্গে মার্চ করে আছে, তাহলে ডেন্সিটি অফ স্টেটস কি হচ্ছে না হচ্ছে সেটা যেটা দিয়ে ঠিক হয় সেটাকে আমরা কি বলি, ডেন্সিটি অফ স্টেটসটা ডিজেনারেসি। ডিজেনারেসি। ফলে এই যে স্টেটটাকে ফিক্স আপ করেছি সেখানে কতগুলো স্টেটকে স্কুইজ করে আমি একটা স্টেট বলে রিপ্রেজেন্ট করছি, সেটা হচ্ছে ওই জায়গার ডেন্সিটি অফ স্টেটস দিয়ে ঠিক হয়ে যাবে, এটাকে আমি বললাম G1। একটু ওপরে সিমিলার একটা উইন্ডো যদি নিই, সেখানে কতগুলো স্টেটস আছে, সেটা নাই নট বি G1, সেটা ওই জায়গাকার ডেন্সিটি অফ স্টেটস দিয়ে ঠিক হয়ে যাবে, তো সেটা ধরো G2 বল। সো এই রেঞ্জে কতগুলো স্টেটকে তুমি এই এনার্জি দিয়ে বলবে, সেটা সেই যে জায়গার ডেন্সিটি অফ স্টেটস দিয়ে ঠিক হয়ে যাবে, সেটা হচ্ছে ওই জায়গার ওই স্টেটের ডিজেনারেসি। সো অল দিস থিংস epsilon 1 2 3 etc এবং corresponding degeneracies that will be determined by the system itself, কি ধরনের সিস্টেম নিয়ে তুমি কাজ করছো, ঠিক আছে। কিন্তু যে কোনো সিস্টেমের জন্যই এই ঘটনাটা ঘটতে পারে, কিন্তু এই এনার্জি লেভেলস গুলো কি হবে এবং তাদের ডিজেনারেসি গুলো কত কত করে হবে না হবে সেটা সিস্টেম টু সিস্টেম ভ্যারি করবে। ফলে আমার ডিসকাশনটা কমপ্লিটলি জেনারেল। ওকে, এইবারে আমি আগের কথাটা আবার ফিরে আসি, যে এই যে স্পেকট্রামটা কথা বলা হলো সেটা যে কোনো একটা সিস্টেমের জন্য আমি একবার পেয়েছি, সেটা হচ্ছে প্রত্যেকটা পার্টিকেলের জন্যই আইডেন্টিক্যাল। ফলে আমার যতগুলো পার্টিকেল আছে তাদের একটা পার্টিকেল হতে পারে এখানে আছে, অথবা এই এনার্জি নিয়ে আছে, অথবা এই এনার্জি, যে কোনো এনার্জি নিয়ে আছে, ঠিক আছে। সো সাপোজ আমার যে এতগুলো যে ডিফারেন্ট পার্টিকেল আছে তার মধ্যে in one number of particles এই স্টেটটায় আছে, ঠিক আছে। যেহেতু প্রত্যেকটা পার্টিকেলের জন্য এনার্জি স্পেকট্রামটা সেম, ইচ অ্যান্ড এভরি পার্টিকেল আমি যদি এগুলোকে একটা একটা করে আইডেন্টিফাই করি, তাহলে আই উইল ডেফিনেটলি ফাইন্ড দেম উইথ সাম এনার্জি, এবং সেই এনার্জিগুলো এই এনার্জিগুলোর যে কোনো একটা হতে বাধ্য, ইয়েস অর নো? হ্যাঁ স্যার। হতে বাধ্য। এইবারে আমার এই টোটাল দিস মেনি নাম্বার অফ পার্টিকেলের মধ্যে আমি খুঁজে বার করলাম যে আচ্ছা কতগুলো পার্টিকেলের এনার্জি ভাই ε1, না সেটা সাপোজ n1, কতগুলো পার্টিকেলের এনার্জি এই যে এইটা এর নাম্বার অফ পার্টিকেলস আছে, তো তাদের যদি আমি প্রত্যেককে আইডেন্টিফাই করে এই তোমার এনার্জি কত, কে সে বলে দিল তার এনার্জিটা হয়তো ε2, সেরকম যতজন বলেছে, যতগুলো পার্টিকেল আইডেন্টিফাই করে তুমি তার এনার্জিগুলো জানতে পেরেছো, সেটা ধরো এটা সরি এটা n1, এটার জন্য n2, এটার জন্য ধরা যাক ni and so on। ওকে, তা যদি হয় দেন ইট মাস্ট বি যে যাদের এনার্জি গুলো n1, যাদের এনার্জি n2, সেগুলো সবকটা যদি তুমি অ্যাড আপ করো, ধরো লাস্টে একটা কিছু আছে আর কি,
ঠিক আছে, দে শুড গিভ ইউ হোয়াট, সব পরে যোগ করলে n হতে তো বাধ্য। নট অনলি দ্যাট, এটা কি জিনিস রেফার করছে, ইট রেফার্স the number of particles that you have identified in this system which are having energy epsilon 1. So all of them will contribute epsilon 1 into n1 in the total energy E, contribute epsilon 2 into n2 amount in the total energy E, and so on. These প্রত্যেকটার জন্য এনার্জিতে তারা টোটাল এনার্জিতে কতটা করে কন্ট্রিবিউট করছে সিস্টেমে, সেটা যদি তুমি অ্যাড আপ করো, you are going to get these energies, and সেটা আলটিমেটলি টোটাল এটা হবে। ওকে, হ্যাঁ স্যার। এই অবধি এসে আমরা থামতে বলেছিলাম। তাহলে এই অবধি যেটা বলা হলো সেটা কি বলা হলো, আরেকবার যদি এরপরে আবার নতুন করে পড়ো তাহলে দেখবে যে we are considering n number of non-interacting identical particles. There could be boson, fermions or classical particle. It doesn't matter, আমরা সেটা আস্তে আস্তে সেখানে যাব, কিন্তু at this moment we are saying যে all these particles are identical for a তারের যে এনার্জি স্পেকট্রাম গুলো, এনার্জি স্পেকট্রাম একটা পার্টিকেল অন্যটার উপর সেটা ডিপেন্ডই করছে না, সেটা ম্যাক্রোস্কোপিক ভলিউমের মধ্যে থাকার জন্য তার এনার্জি স্পেকট্রামটাকে আমি কন্টিনিউয়াস ধরেছি। ঠিক আছে, এইবারে সেই পুরো স্পেকট্রামটাকে আমি ডিফারেন্ট এনার্জি লেভেলসে ভাগ করে নিয়েছি, জাস্ট ফর দ্য সেক অফ সিম্পলিসিটি অফ কাউন্টিং। কোনো একটা ভাবে তো কাউন্টিংটা করতে হবে, ঠিক আছে, যে কতগুলো মাইক্রো স্টেটস আছে করেসপন্ডিং টু দিস ম্যাক্রো স্টেটস, দ্যাট ইজ হোয়াট আই এম ইন্টারেস্টেড ইন। ঠিক আছে, সেটার জন্য আমি করলাম কি না, টোটাল যে এনার্জি স্পেকট্রাম আছে পুরো এনার্জি স্পেকট্রামটাকে ছোট ছোট উইন্ডোতে ভাগ করে নিলাম, এবং প্রত্যেকটা উইন্ডোর একটা করে রেপ্রেজেন্টেটিভ এনার্জি লেভেল বলে দিলাম। আচ্ছা, ওইটা এইখানে একটা উইন্ডো আছে, তার নাম দিই এপসাইলন 1, আর একটু উপরে আছে এপসাইলন 2, সব নাম রেখে করলাম। এবার কতগুলো ডিফারেন্স এইটা দিয়ে রিপ্রেজেন্ট করছি না, সেগুলো হচ্ছে ওই রিজিয়নের ডেনসিটি অফ স্টেটস বা ডিজেনারেসি দিয়ে ঠিক হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইবারে হচ্ছে কি না, আমার n নাম্বার অফ পার্টিকলস আছে, তার প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পার্টিকেল তাদের একটা না একটা কোনো এনার্জি আছে। ঠিক আছে, আমি বললাম যে এই এনার্জিটা আছে n1 নাম্বার অফ পার্টিকলস, epsilon 2 এনার্জি আছে n2 নাম্বার অফ পার্টিকলস, epsilon I আছে ni, and so on. Then it must be so যে n1 plus n2 plus all these things should add up to capital N, and epsilon 1 এরকম এগুলো যোগ করে E হতে, এই দুটো হতেই হবে। এ নিয়ে কোনো অসুবিধা আছে কি? নিশ্চয়ই নেই। না স্যার। ওকে, সো স্যার ওই যে, হ্যালো স্যার, হ্যাঁ বলো। যে n1 নাম্বার অফ পার্টিকেল, ওই n1 নাম্বার অফ পার্টিকেল তো আবার g1 স্টেটের মধ্যে ডিস্ট্রিবিউটেড হয়ে আছে, তাই তো? হোক না, সেটা পরের গল্প। এটা প্রথমে হচ্ছে যে কে কোথায়, মানে একটা পার্টিকুলার ডিস্ট্রিবিউশনে টোটাল নাম্বার অফ দিস মেনি পার্টিকলস, তাদের মধ্যে দিস অ্যামাউন্ট অফ এনার্জি ডিস্ট্রিবিউট করে দিতে হবে। গল্পটা এইভাবে উল্টো দিক থেকে এবারে ভাবা যাক, যে আমার দিস মেনি পার্টিকলস আছে, all are identical particles and they in total have this much energy. তাহলে এই টোটাল এনার্জিটা এতগুলো পার্টিকেলের মধ্যে আমি ডিস্ট্রিবিউট করে দিতে হবে। তাতে আমি দেখলাম যে n1 নাম্বার অফ পার্টিকলস পেলো দিস মাচ এনার্জি, n2 নাম্বার অফ পার্টিকলস পেলো দিস মাচ এনার্জি, অ্যান্ড সো অন। সো এইগুলো যদি আমি অ্যাডাপ্ট করি, নিশ্চয়ই টোটাল এনার্জিটা হতে হবে। আর ওই কে কতগুলো এনার্জি, কতগুলো পার্টিকেল কি এনার্জি পেলো, সেগুলো যদি অ্যাডাপ্ট করি টোটাল নাম্বার অফ পার্টিকলস পেতে হবে। এ নিয়ে কোনো সন্দেহ নেই তো? সো আই গেট আ পার্টিকুলার ডিস্ট্রিবিউশন। যাতে করে আমি টোটাল নাম্বার অফ পার্টিকলস গুলোকে, টোটাল এনার্জিটাকে ডিস্ট্রিবিউট করে দিয়েছি এবং ডিফারেন্ট পার্টিকলস, যাতে এ পেয়েছে এপসাইলন 1, এ পেয়েছে এপসাইলন 2, and so on, এবং এটাকে আমি ni বলছি।
ith স্কেলটায় ni নাম্বার অফ আছে, এটা হচ্ছে আমার একটা ডিস্ট্রিবিউশন। বোঝা গেল কি বললাম এখনো হ্যাঁ, অবধি? স্যার। যে আমি হ্যাঁ জাস্ট স্যার। GE of the system is being distributed among all the particles. তো সেই পার্টিকেল গুলোর যে ডিনামিক্সটা সেটা কোয়ান্টাম মেকানিক্যালি ডিসাইডেড হচ্ছে, সো দ্যাট দিস এনার্জি স্পেকট্রাম, এই যে ভাগাভাগি গুলো হয়েছে এবং তাদের যে ডিজেনারেসি, এইগুলো পুরোটা কোয়ান্টাম মেকানিক্স ঠিক করবে। আর যদি ক্লাসিক্যাল পার্টিকেল হয় তাহলে ক্লাসিক্যাল পার্টিকেলের ডিনামিক্স ঠিক করবে। কিন্তু ইন জেনারেল এরকম যদি ডিস্ট্রিবিউট মানে এনার্জি স্পেকট্রামটাকে আমি ভাগ করে নিই, টোটালটাকে এরকম ডিফারেন্ট এক একটা করে রিপ্রেজেন্টেটিভ দিয়ে এবং তাদের ওই রিজিয়ানে কতগুলো স্টেটকে আমি একসঙ্গে এটা দিয়ে রিপ্রেজেন্ট করছি সেটা তার ডিজেনারেসি লেভেল দিয়ে যদি আমি সিস্টেমটাকে ডেসক্রাইব করি, সিস্টেমটা ডেসক্রাইব করা মানে সিঙ্গল পার্টিকেল এনার্জি স্পেকট্রামটাকে। এইবারে আমি বলতে চাইছি যে কতগুলো পার্টিকেল কিভাবে ডিস্ট্রিবিউটেড হলো না, সেটার একটা পসিবিলিটি, জাস্ট আ সিঙ্গল পসিবিলিটি ইজ দিস, প্রোভাইডেড এইগুলোর সামটা ক্যাপিটাল এন হবে আর এই ধরনের এপসাইলন আই এন আই এই সামটা ই হবে, ঠিক আছে? বাট ইজ দেয়ার জাস্ট আ সিঙ্গল পসিবিলিটি দিস? এটা ছাড়া কি আর কিছু হতে পারে না যে আচ্ছা না না এন ওয়ান এর বদলে ভাই এখানে অন্য কিছু একটা হলো, এই নাম্বারটা পাল্টে গেল, এই নাম্বারটা পাল্টে গেল, এই নাম্বারটা পাল্টে গেল, প্রত্যেকটা নাম্বারই পাল্টে গেল, বাট স্টিল সেই যে পাল্টানো নাম্বারগুলো সেগুলোর যোগফলটাও ক্যাপিটাল এন হচ্ছে এবং এই অংশে পাল্টানো যে নাম্বারগুলো সেগুলোর যোগফলটাও ই হচ্ছে। দ্যাট অলসো ইজ আ পসিবল ডিস্ট্রিবিউশন, isn't it? হ্যাঁ, স্যার। So this is just one possible distribution and there could be many such distribution. Okay, ওকে, স্যার। so this is important যে এটা হচ্ছে one possible distribution, ঠিক আছে? এবং there are many such distributions. ঠিক আছে? কিরকম হতে পারে না, আমি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা এনআই কে পাল্টে নিলাম, পাল্টে বললাম এনআই এক নম্বরটা পাল্টে হয়ে যাচ্ছে n1 প্লাস ডেল্টা n1, দু নম্বরটা পাল্টে হয়েছে n1 প্লাস ডেল্টা n2 and so on. So this will be a different distribution from this distribution, yes or no? হ্যাঁ, স্যার। These two distributions are different, but these two distribution of particles into different energy cells must satisfy these two conditions, yes or no? হ্যাঁ, স্যার। তাহলে ধরা যাক আমি এই স্টেটটায় যতগুলো পার্টিকেল আছে সেই নাম্বারটা পাল্টেছে আর এই স্টেটটায় যতগুলো নাম্বার আছে সেটাই পাল্টেছে আর বাকি সবই, বা ধরা যাক আরেকটা থার্ড যে একটা স্টেট আছে সেখানে প্রথম তিনটে স্টেটের নাম্বারগুলো পাল্টেছে বাকিগুলো পাল্টায়নি। তা যদি হতে হয় তাহলে এখানে যেটা পাল্টালো ডেল্টা এন ওয়ান, এখানে ডেল্টা এন টু আর এখানে ডেল্টা এন থ্রি, সেগুলো যদি যোগ করি, যোগ করলে কত পাবো? এন পাবো। না, ডেল্টা গুলো যদি যোগ করি ও, দুটো, ধরো ধরো বাকি কিছু পাল্টায়নি, শুধু প্রথম আর দ্বিতীয়টা পাল্টেছে, পাল্টে ডেল্টা এন ওয়ান প্লাস ডেল্টা এন ওয়ান হচ্ছে, এই পাল্টে হচ্ছে এন টু প্লাস ডেল্টা এন টু। এবার বাকিগুলো সব এক রয়ে গেছে, তাহলে ডেল্টা এন ওয়ান প্লাস ডেল্টা এন টু, ইফ ইউ সাম দিস টু তাহলে কি হবে? হয়ে যাবে। জিরো হয়ে যাবে নিশ্চয়ই, কারণ এখান থেকে যারা পাল্টেছে তারা এই এনার্জি থেকে সরে গেছে আর তারা এই এনার্জিটা পেয়েছে, তাহলে এটা বেড়েছে আর এটা কমেছে, টোটাল নাম্বার অফ পার্টিকেল তো আর পাল্টে যেতে পারে না, ঠিক আছে? হ্যাঁ, স্যার। পার্টিকেল ক্রিয়েটেড বা ডিস্ট্রয়েড হচ্ছে না, কিন্তু এটা খেয়াল রাখবে। তাহলে ডেফিনেটলি ডেল্টা এনআই, ইফ ইউ সাম ওভার অল দিস ডেল্টা এনআই, এখান থেকে তুমি আরেকটা ডিফারেন্ট ডিস্ট্রিবিউশন পেলে বটে, কিন্তু
sum over all these delta ni must be 0. তা না হলে কি হবে, এই নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে। Yes or no? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। Not only this, you also have to satisfy this criteria, the epsilon I into delta ni, that এটা 0 হবে। gives different energy balance. এখান থেকে যেহেতু পার্টিকেলের সংখ্যা পাল্টে গেছে, epsilon I 1 টাইম ডেল্টা n1 এখানে আর নেই, সেটা অন্য কোথাও চলে গেছে, অন্য কোথাও থেকে এখানে চেঞ্জটা হচ্ছে epsilon 2 into delta n2, সেটাও এদিক ওদিক রিডিস্ট্রিবিউটেড হয়ে গেছে। সেই রিডিস্ট্রিবিউশন গুলো যদি তুমি অ্যাডাপ্ট করো, then that also should give you 0, কারণ টোটাল এনার্জি রিডিস্ট্রিবিউট করার জন্য তোমার এক্সট্রা কোনো এনার্জি নেই। ওকে, it has to sum up to this energy, so this also needs to be 0. মানে স্যার এপসিলন 1 আর এপসিলন 2 টা আগের মতো নেই আর? না 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 না, epsilon 1 epsilon 2 তো আগের মতো থাকবে না কেন, সেটা তো সিঙ্গেল পার্টিকেল ডিনামিক্স থেকে ঠিক হচ্ছে, সেটা তো এক্স্যাক্টলি একই রয়ে গেছে। কিন্তু আমি এবারে বলতে চাইছি, এইখানে যেটা গল্পটা বলা হলো এই এত অবধি, এইটা বাদ দিয়ে দাও, এই যে গল্পটা আছে সেটা তো পুরোটাই হচ্ছে তোমার ডিনামিক্সের ব্যাপার, যে হাউ সিঙ্গল পার্টিকেল এনার্জি স্পেকট্রাম ইজ অবটেন্ড। তাহলে যেহেতু আমি ম্যাক্রোস্কোপিক ভলিউম ধরে নিয়েছি, এনার্জিটা কন্টিনিউয়াস হয়ে গেছে, অনলি থিং দ্যাট ডিপেন্ডস অন দ্য ডিনামিক্স সেটা আসলে এই জি গুলো হয়ে গেছে, ডেনসিটি অফ স্টেটস, তার মধ্যে ডিনামিক্সটা চলে এসেছে, কারণ এটা তুমি একটা কন্টিনিউয়াস লেভেল হিসেবে ধরে নিয়েছো, মানে আমি সেইভাবে অ্যাজিউম করে নিয়েছি যে ইট ইজ কন্টিনিউয়াস। এবার সেই কন্টিনিউয়ামটাকে আমি ছোট ছোট আবার উইন্ডোতে ভাগ করে নিলাম, যে আচ্ছা একদম তলার যে এনার্জি লেভেল সেটাকে একটা সেল এপসাইলন 1 দিয়ে বলবো, আর সেখানে যতগুলো এনার্জি স্টেট ওখানে রয়েছে আর কি, সেটা হচ্ছে G1, এইখানকার মধ্যে যতগুলো আছে সেটা G2। তাহলে এই যে নাম্বারগুলো, সেই নাম্বারগুলো আসলে ডিনামিক্স থেকে ঠিক হচ্ছে, সেটা কিছু পাল্টায়নি। এবার আমি কি করতে চাইছি, আচ্ছা তাহলে আমার টোটাল যে ডিফারেন্ট পার্টিকেল গুলো রয়েছে এন নাম্বার অফ, তাদের কি কি পসিবল এনার্জি হতে পারে সেটা আমি জেনে গেছি। এইগুলো এখনো কোথাও কোনো তোমার কাউন্টিং এ কোনোভাবে আসেনি, আসবে ইন ডিউ কোর্স, ঠিক আছে। কিন্তু এবার আমি বলছি তাহলে এই টোটাল এনার্জিটা আছে, আর এদের কি কি পসিবল এনার্জি হতে পারে, যা কিছু এনার্জি হতে পারে এই কন্টিনিউয়ার মধ্যে, সেটা রিনেমিং করেছে এপসাইলন 1 এপসাইলন 2 দিয়ে, তাহলে এইগুলো যে কোনো একটা থাকবে আর, তো সেইগুলোই বলেছি। তাহলে n1 নাম্বার অফ পার্টিকেলের যদি এই এনার্জি থাকে, n2 নাম্বার অফ পার্টিকেলের যদি এই এনার্জি থাকে, তাহলে সেগুলো সব অ্যাডাপ্ট করলে টোটাল এনার্জি হতে হবে। এবং যেভাবে ডিস্ট্রিবিউশনটা বলেছো, এই ডিস্ট্রিবিউশনটা ওয়ান পসিবল ডিস্ট্রিবিউশন, সেগুলো অ্যাডাপ্ট করলে এটা হতে হবে। বাট ইজ দেয়ার অনলি ওয়ান ওয়ে ইউ ক্যান জেনারেট দিস ক্যাপিটাল এন নাম্বার? এগুলো কি ফিক্সড হতে হবে নাকি n1 n2 এগুলো না ফিক্সড? স্যার। না, দেয়ার আর অল পসিবিলিটিস, প্রচুর পসিবিলিটিস হতে পারে, ঠিক আছে। সমস্ত পসিবিলিটিতে কি ক্রাইটেরিয়া হবে না, ক্রাইটেরিয়া হবে ওই নাম্বারটা পাল্টালে, এগুলো পাল্টালে, এই নাম্বারগুলো পাল্টালো, কিন্তু পাল্টে যে ডিফারেন্ট নাম্বারটা হলো সেটার যেন আবার তাদের সামটা এন হয়, এবং তাদের করেসপন্ডিং এনার্জি সামটাও যাতে ই হয়। দ্যাট মিনস দিস টু কন্ডিশনস মাস্ট বি স্যাটিসফাইড। সো n1 n2 n3 can be anything. Only thing is that sum over these n's, this distribution, how many possible distribution, আমাকে ultimately count করতে হবে this number, how many possible microstates are there. তাতে আমি বুঝলাম যে একটা পার্টিকুলার ওয়েতে এই পার্টিকেলগুলোর মধ্যে n নাম্বার অফ পার্টিকেলের মধ্যে এই এনার্জিটা ডিস্ট্রিবিউটেড হতে পারে, যদি আমি এই রকম একটা টোটাল নাম্বার অফ পার্টিকেলকে এরকম একটা পার্টিশনিং করি, n1 n2 n3 একটা ডিস্ট্রিবিউশন করি, তাহলে সেটা এই কন্ডিশনটা মেনে চলছে। সো দিস ইজ আ পসিবিলিটি। কিন্তু দেয়ার আর হিউজ নাম্বার অফ পসিবিলিটি, এই ডিস্ট্রিবিউশনটা অজস্র পাল্টে পাল্টে তুমি করতে পারো, যেখান থেকে তুমি এখানে এলে such that delta ni sum over delta ni is 0 and this equals 0. যেহেতু এটা এইভাবে ভাবতে পারো যে দিস n1 n2 n3 এগুলো সব করাকে আমি ভ্যারি করালাম, কিন্তু তাদের সামটা তো কনস্ট্যান্ট টু n,
এবং এইগুলোকে এটাও একটা রিলেশন যেখানে তুমি এটাকে ভ্যারি করালে, কিন্তু তাদের সামটা তো কনস্ট্যান্ট এনার্জি। সো ডেল্টা অফ দিস ইকুয়াল 0, আর ভ্যারি করাচ্ছে কোনগুলো, এইগুলো সব কনস্ট্যান্ট। তাহলে এপসাইলন 1 ইন্টু ডেল্টা 1 প্লাস এপসাইলন 2 ইন্টু ডেল্টা 2 প্লাস এগুলো, ইফ ইউ অ্যাড দেম টুগেদার ইউ অ্যাকচুয়ালি গেট 0। সরাসরি দেখতে পাচ্ছ, if you add them together delta n1 etc you get 0. So these two are conditions on what, on how many different probabilities you can make any such distribution, but that distribution must always maintain distribution. You can change it to another distribution. From here you get another distribution by changing each and every ni to ni plus delta ni, such that sum over delta ni equals 0 and this equals 0. Yes or no? হ্যাঁ স্যার। ওকে, এইটুকু বলার পরে একটু জাস্ট এগিয়ে, অনেকক্ষণ ক্লাস হয়েছে যেহেতু, এবারে জায়গাটা শেষ করি, বাকিটা তোমরা পড়ে রাখবে, তারপরে আবার আলোচনা হবে। সেটা হচ্ছে আমি আসলে কি বার করতে চাইছিলাম, আমি বার করতে চাইছিলাম ওমেগাটা। ওমেগা। ওকে, so I am interested in this number omega. ওকে, আমি বার করলাম কি, আমি বার করলাম যে টোটাল n নাম্বার অফ পার্টিকলস এই ডিফারেন্ট এনার্জি সেলের মধ্যে যদি আমি ডিস্ট্রিবিউট করে দিই সাচ দ্যাট সবকটা এনার্জিগুলো আবার অ্যাড আপ করলে আমি টোটাল এনার্জি ই পেয়ে যাই। ঠিক আছে, এই এনার্জি স্পেকট্রামের মধ্যে কোথাও ক্যাপিটাল ভিটা লুকিয়ে আছে, কিন্তু আমার মেন কনসেপ্ট তো এই দুটোই। ক্যাপিটাল ভিটা কোথায় আছে না, এই এপসাইলন 1 এপসাইলন 2 এর মধ্যে লুকিয়ে আছে, যেটা আমরা সিঙ্গেল পার্টিকেল ডিনামিক্স থেকে জানি। এই ওমেগাটা আমি কি করে পাবো, ওমেগাটা হচ্ছে নিশ্চয়ই, আচ্ছা এই যে একটা পার্টিকুলার ডিস্ট্রিবিউশন পেলাম, এই ডিস্ট্রিবিউশনটা জন্য কতগুলো মাইক্রোস্টেট হতে পারে। সাপোজ আমি বললাম যে দেয়ার আর ক্যাপিটাল ওমেগা নাম্বার অফ মাইক্রোস্টেটস ফর দিস পার্টিকুলার ডিস্ট্রিবিউশন। যে কোনো একটা ডিস্ট্রিবিউশন আমি ধরো চুজ করে নিয়েছি এনআই, এই ডিস্ট্রিবিউশনটার জন্য কতগুলো মাইক্রোস্টেটস হতে পারে না, আমি বললাম দিস মেনি মাইক্রোস্টেটস। সো হোয়াট ইজ দিস, এটা হচ্ছে নাম্বার অফ মাইক্রোস্টেটস ফর ওয়ান পার্টিকুলার, এফ এ লিখছি না যাতে আরো সুবিধা হয়, ওয়ান পার্টিকুলার ডিস্ট্রিবিউশন এনআই। এটা জাস্ট একটা পার্টিকুলার ডিস্ট্রিবিউশন, তার জন্য কতগুলো টোটাল নাম্বার অফ মাইক্রোস্টেটস হতে পারে, ফলে এখনো পুরো ক্যালকুলেশনটা কিন্তু স্কিম্যাটিক ওয়েতে রয়েছে, এখনো তার ডিটেলে কোথাও পৌঁছতে পারি। আমি একটা পার্টিকুলার ডিস্ট্রিবিউশন নিলাম, তার জন্য কতগুলো পসিবল মাইক্রোস্টেটস হতে পারে সেটা যদি আমি কোনোভাবে জেনে যেতে পারি, তারপর আমায় কি করতে হবে এইটা খুঁজে পাওয়ার জন্য, আই হ্যাভ টু সার্চ ফর অ্যানাদার পসিবল ডিস্ট্রিবিউশন। সেটার জন্য আবার এই ওমেগাটা ইভ্যালুয়েট করতে হবে। Then again I have to find if there is any other possible distribution. এখানে যত ধরনের পসিবল ডিস্ট্রিবিউশন হতে পারে, যে দিস মেনি ডিস্ট্রিবিউশনস, প্রত্যেকটা ডিস্ট্রিবিউশনের জন্য এই ডাব্লিউটাকে কোনোভাবে খুঁজে বার করতে হবে। খুঁজে বের করে তারপরে এই টোটাল নাম্বারটা পাওয়ার জন্য কি করব, বেসিক্যালি আই হ্যাভ টু মেক আ গ্রিন দিয়ে করি sum over all possible distributions. এটা কি sum over all possible distribution.
কোন ডিস্ট্রিবিউশন গুলো না, এই যে এখানে যেটা বলছিলাম যে এটা যে কোনো একটা ডিস্ট্রিবিউশন আছে, তার থেকে আই ক্যান চেঞ্জ ওভার টু অ্যানাদার ডিস্ট্রিবিউশন। এই কন্ডিশনটা স্যাটিসফাই করলেই সেটা আরেকটা নতুন ডিস্ট্রিবিউশন দিবে, এবং এখান থেকে আবার তুমি ভ্যারি করলে, শুধু ভেরিয়েশনের সময় এই ভেরিয়েশন এই কনস্ট্যান্ট গুলো তুমি স্যাটিসফাই করো তাহলেই হবে। সো দিস আর কাইন্ড অফ কনস্ট্যান্ট in obtaining different distribution, constraint বা conditions, whatever you say. কনস্ট্যান্ট শব্দটা আমি ডেলিভারিলি ইউজ করলাম, পরে কাজে ইউজ করব বলে। কন্ডিশন বা কনস্ট্যান্ট, হোয়াটএভার ইউ লাইক ইউ কল ইট, ঠিক আছে? তাহলে এইটা এবারে বলো যে এভরিবডি এগ্রিজ অর নট, যেখানে যেটা লিখেছি এটা কি সাংঘাতিক কিছু লিখেছি নাকি বোধগম্য একটা কিছুই বলা হয়েছে? ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি। Okay. And there are many possible ways in which this total number of energy can be distributed among n number of particles, where these energy levels, etc., are being determined from the dynamics. It could be classical, it could be quantum mechanical, whatever. ঠিক আছে? তাহলে এই রেঞ্জ, এই অবধি আমরা এখনো সেটা নিয়ে কিছুই বলি। এবারে একটা মজার কথা বলছি, যেটা বলে আমি ক্লাসটা শেষ করে দিতে চাই, সেটা হলো these number, so there are huge number of possibilities, total many such distributions, যার থেকে যে মানে যেভাবে তুমি টোটাল n নাম্বার অফ পার্টিকেলস এর মধ্যে দিস মাচ এনার্জি ডিস্ট্রিবিউট করে দিতে পারো, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, এবারে এই বক্তব্য হচ্ছে যে প্রত্যেকটা ডিস্ট্রিবিউশনের জন্য দেয়ার আর ডাব্লিউ, ক্যাপিটাল ডাব্লিউ যেটা বলা হয়েছে, দ্যাট ইজ হোয়াট না টোটাল নাম্বার অফ মাইক্রোস্টেটস, এবং সেগুলোকে তুমি সাম করে টোটাল এই ওমেগাটা খুঁজে পাচ্ছ। সেইটা বলা হলো যে দিস অ্যাকচুয়ালি ইজ গোয়িং টু বি সেম অ্যাজ, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ডাব্লিউ, that is total number of microstates for the most probable distribution Ni star. This is the statement with which I want to end the class with. বাকিটা তোমরা পড়ে রাখবে, তারপরে আমরা আবার আলোচনায় ফিরে আসবো। ওকে, দিস ভেরি ইম্পর্টেন্ট। কি বললাম এখানে ভালো করে দেখে নেওয়া যাক, যে আমি এইটা খুঁজে পেতে চাইছিলাম, সেটা খুঁজে পাওয়ার একটা উপায় বার করলাম, করে এই স্টেটমেন্টটা এলাম। কি এই স্টেটমেন্টটা হচ্ছে, there are so many possibilities, of course there are many possibilities, many such distributions by which যে প্রত্যেকটা n গুলোর সাম করলে ক্যাপিটাল n হবে, আর এইটা হবে। মানে কি না, there are so many distributions in so many number of ways in which in number this much energy can be distributed among n number of particles. Out of those possible distribution, some of the distributions are very very possible, rather most probable. On the other hand, some are less probable. তাহলে কোনটা more probable, কোনটা less probable, এটা যদি আমি জানতে পারি somehow or the other, এবং যদি somehow জানতে পারি যে Ni star, this is a particular distribution which is known as the most probable distribution, then the contribution to the total number of microstates for this distribution is so overwhelmingly large compared to the other W's coming from all this sum, that this term dominates all the other terms. There are so many terms in this while calculating this, তাই না? এক নম্বর ডিস্ট্রিবিউশনের জন্য W প্লাস 2 নম্বর ডিস্ট্রিবিউশনের জন্য W প্লাস 3 নম্বর ডিস্ট্রিবিউশনের জন্য W and so on. You are going to get total number of microstates associated with this system. But I am telling you, out of that sum, only one term contributes so hugely, the rest of the terms, they don't matter at all. ঠিক আছে?
And which term is so important? Contribution to this, overwhelming contribution to this, that the distribution which is most probable. তাহলে মোস্ট প্রবাবল ডিস্ট্রিবিউশনটা যদি আমি কোনোভাবে খুঁজে পেতে পারি, তার সঙ্গে অ্যাসোসিয়েটেড যে টোটাল নাম্বার অফ মাইক্রোস্টেটস আছে, দ্যাট ইজ গোয়িং টু বি ইকুইভ্যালেন্ট, গুড এনাফ অ্যাজ এ কাউন্ট ফর দিস নাম্বার। ওকে, তাহলে সেখানে একটা বড় অ্যাপ্রক্সিমেশন বলা হলো। এটা কি কেন ট্রু সেটা বোঝার জন্য একটা ছোট্ট প্রবলেম তোমাদের দিচ্ছি, জাস্ট ডু ইট। বুঝতে পারলে তো, যেখানে এই সামেশনটায় অজস্র টার্ম ছিল। আমি বললাম কি না, পুরো সামেশনটা ইজ অ্যাকচুয়ালি কন্ট্রোলড বাই ওয়ান সিঙ্গল টার্ম ইন দিস সাম, and that term is actually the W for the most probable distribution. And there comes this distribution which is the most probable distribution, and we need to find out it somehow or the other. সেটা জানলে তবে তার সঙ্গে অ্যাসোসিয়েটেড ডাব্লিউটা আমি জানবো, এবং সেটা জানলে আমি ওমেগাটা জানবো। ক্লিয়ার? হ্যাঁ স্যার। আর মানে ফলো করছো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। স্টেটমেন্টটা বুঝতে পেরেছি। ওকে, তাহলে আমার উদ্দেশ্য হচ্ছে কি এই ওমেগাটা বার করা, এবং ওমেগাটা আমি দেখলাম there are various possible ways in which this total amount of energy capital E can be distributed among capital N number of particles. Each such distributions আমি তাদের একটা করে নাম দিলাম এরকম Ni, এইটা পাল্টে যাবে। প্রত্যেকটা ডিস্ট্রিবিউশনের জন্য আমি দেখব কতগুলো করে মাইক্রোস্টেট আছে। একভাবে ডিফারেন্ট পার্টিকেল গুলোর মধ্যে এনার্জিটাকে ডিস্ট্রিবিউট করলাম, সেই যে ডিস্ট্রিবিউশনটা হলো সেটার জন্য অ্যাসোসিয়েটেড কতগুলো ওমেগা আছে। আচ্ছা, সেটা ক্যালকুলেট করে ফেলতে পেরেছি। গো ওভার টু অ্যানাদার ওয়ে অফ ডিস্ট্রিবিউটিং টোটাল এনার্জি, আরেকটা ডিস্ট্রিবিউশন, তার জন্য ডাব্লিউ কত, এগুলো সব অ্যাড করলে এটা পাওয়া যাওয়ার কথা। সেখানে একটা বড় স্টেটমেন্ট আমি করেছি যে এই সামেশনের মধ্যে থেকে একটাই টার্ম ওভারহেলমিংলি এইটাকে কন্ট্রোল করবে, and that term is actually known as the most probable distribution. যত ধরনের ডিস্ট্রিবিউশন হতে পারে তার মধ্যে মোস্ট প্রবাবল যেটা, সেটা অ্যাকচুয়ালি তার সঙ্গে অ্যাসোসিয়েটেড নাম্বার অফ মাইক্রোস্টেটস is going to control this number. Rest of the term in this summation are irrelevant. এটা এতটাই বেশি, ঠিক আছে? এটা প্রমাণ করার এক্ষুনি কোনো জায়গা নেই, শুধু একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবে যে সেটা কতটা ট্রু। যে সাপোজ এখানে একটা এক্সাম্পল দেওয়া যায়। ওকে, তার পরের দিন আমরা এই জায়গা থেকে শুরু করব, এইটা ক্যালকুলেট করার চেষ্টা করব। বাই দ্য টাইম তোমরা ওই দু পাতা ওখানে যা লেখা আছে সেটা পড়ে ফেলো, তাহলে আমরা বোঝা সুবিধা হবে। সাপোজ আমি এইটা জানতে চাইছি, ধরো 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন, এটা কি এই এক্সপ্যানশনটা সবাই জানো তো? হ্যাঁ স্যার, বাইনোমিয়াল এক্সপেনশন। বাইনোমিয়াল এক্সপ্যানশন সেটা এইভাবে লেখা যেতে পারে যে সাম ওভার এন সি আর এক্স টু দ্য আর আর রানিং ফ্রম 0 টু n। বাইনোমিয়াল এক্সপ্যানশন জানো যখন ঠিক লিখলাম তো নাকি? হ্যাঁ স্যার। প্রথমটা হচ্ছে nc0 x to the 0 plus nc1 x to the 1 plus nc2 x square, এবার লাস্ট টার্মটা হচ্ছে ncn x to the n। এটা সবার জানা জিনিস, হায়ার সেকেন্ডারিতে শেখা বা তারও আগেও থাকতে পারে, তাই তো? হ্যাঁ স্যার। Put x equals 1, কি পাওয়া যাবে? 2 to the power n। রাইট, এদিকটা হয়ে যাবে 2 to the n, আর এদিকটা হয়ে যাবে sum over ncr। এটা হয়ে যাবে।
তাহলে এখানে এই সামেশনের মধ্যে কতগুলো টার্ম আছে? হাউ মেনি টার্মস আর দেয়ার? n plus 1 come. n plus Right. 1. There are n plus 1 number of terms. Okay. But I want to claim যে এইখানকার মতো করে যে this sum can be actually estimated with greater মানে great deal of certainty যে by only this term n c r, এখানে তোমার আগে এখানকার ইয়ে অনুযায়ী বললাম r star, just a single term. n plus 1 number of term এর বদলে আমি জাস্ট একটা সিঙ্গেল টার্ম নিয়েছি, where r star is the most probable এর বদলে এখানে বলা যেতে পারে r star okay, makes NCR maximum. এটা তো প্রবাবিলিটির ব্যাপার নেই, তো সব কটা টার্মের কন্ট্রিবিউশন তুমি দেখছো, যেমন 1 এটা 1 কন্ট্রিবিউট করবে, এটা NC1 n কন্ট্রিবিউট করবে এন্ড সো অন, -1 ডিভাইডেড বাই 2 কন্ট্রিবিউট করবে এই সামেশনের মধ্যে, তাই তো? সো আমি বললাম যে this summation is going to be same as the contribution coming from NCR star, where our NCR star is maximum among all these contribution. এখানে তো n plus 1 number of contribution আছে, out of that এই যে ডিফারেন্ট NCR এই যে কন্ট্রিবিউশন গুলো রয়েছে, এদের মধ্যে কিছু কিছু টার্মের কন্ট্রিবিউশন বেশি, কিছু হ্যাঁ স্যার। if you can find out যে এগুলোর মধ্যে থেকে কোন কন্ট্রিবিউশনটা সব থেকে বেশি, সেই কন্ট্রিবিউশনটা তুমি যদি নাও, you will see that makes more or less all the মানে সেটা overwhelmingly large compared to the other contribution, and you can simply ignore other contribution. ঠিক আছে? So this is your homework. হোমওয়ার্কটা হচ্ছে show that NCR is maximum for R equals R star equals কত কে বলতে পারবে? n plus 1 by 2. n by 2. n by 2. n by 2. ওকে, তাহলে এটা খুব একটা শক্ত নয়, এটা প্রমাণ করতে গেলেই তোমার যেটা লাগবে সেটা হচ্ছে, যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে স্টার্লিং ফর্মুলা, আর কিছু লাগবে। কারণ এখানে এনসিআর মানে কি? এনসিআর মানে তো n ফ্যাক্টোরিয়াল, NCR মানে তো তোমার বেসিক্যালি n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইনটু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। তাহলে এইটাকে তোমার যদি তার কোন r ভ্যালুর জন্য ম্যাক্সিমাম এটা জানতে হয়, তাহলে বেসিক্যালি দুদিকে লগ নিয়ে নেবে, নিয়ে তারপরে ডিফারেন্সিয়েট করে বার করবে। ওকে, বার করলে তুমি দেখতে পাবে যে এটা হচ্ছে বেসিক্যালি n বাই 2 এর জন্য এটা ম্যাক্সিমাম হচ্ছে, এনসিআর এর ভ্যালু ম্যাক্সিমাম হচ্ছে যখন এই সিরিজটা এখান থেকে ঠিক মিডল পয়েন্টে পৌঁছবে। এই দিক থেকে এটার ভ্যালু 1, এটার ভ্যালু 1, এটার ভ্যালু যায় দেখবে এনসিআর এবং এনসি এন মাইনাস আর এর ভ্যালু সেম হয়, তাই তো? এবং এটা ক্রমশ এদিকে বাড়তে থাকে এবং ওদিক থেকেও এদিকে বাড়তে থাকে, তাহলে ন্যাচারালি মাঝখানের টার্ম যেটা আর কি সেটাই ম্যাক্সিমাম হবে, হ্যাঁ স্যার। তাই তো? তো সেটা খুব, সেটাই তুমি এখান থেকে প্রমাণ করবে যে টেক লগারিদম অন বোথ সাইডস এন্ড ফ্রম, তারপরে একটা ডেরিভেটিভ নিয়ে দেখাও যে r ইকুয়ালস n বাই 2 হলে এই জিনিসটার ভ্যালু ম্যাক্সিমাম হয়। এটা হচ্ছে ফার্স্ট পার্ট অফ দ্য
your homework. আর সেকেন্ড পার্টটা যেটা আসলে তুমি বলতে চাইলে যে তারপরে দেখাও যে এইটা আসলে ট্রু, সেটা মুখে মুখে এক্ষুনি বলে দেওয়া যেতে পারে। সেকেন্ড পার্টটা হচ্ছে যে নাও, সেকেন্ড পার্টটা হচ্ছে যে এই ওকে এগেন তোমার স্টার্লিং ফর্মুলা হেল্প করবে। এই দ্বিতীয় পোর্শনটা বরং বলে দিই, তাহলে তোমার আরো সুবিধা হবে। তুমি যদি লগ নিয়ে নাও, লগ নিলে এটা কি লেফট হ্যান্ড সাইড কি দিচ্ছে? n into log 2. লগ নিলে হচ্ছে n log 2, ঠিক আছে। রাইট হ্যান্ড সাইডে যদি তুমি লগ নাও তাহলে হচ্ছে কি না ln n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এটা কি হবে n হচ্ছে n বাই 2 ফ্যাক্টোরিয়াল তার হোল স্কোয়ার বেসিক্যালি, তাই না? এইটা এবং এটা দুটোই তো n বাই 2 হয়ে গেছে, তাই তো? হ্যাঁ স্যার। So how much is that? Log of n factorial minus 2 times log of n by 2 factorial. Isn't it? Yes sir. or no? হ্যাঁ স্যার। স্টার্লিং ফর্মুলা লাগালে কি হবে? লাগাও তো। এটা হবে n log n, প্রথম পার্টটা লিখে ফেলেছি। এটা কি হবে 2 times n by 2 log n by 2 minus n by 2। ঠিক লিখলাম না ভুল লিখলাম? ঠিক আছে স্যার। ঠিক আছে। এবারে যদি এটা ঠিক থেকে থাকে তাহলে পরের লাইনে কি লিখতে পারি? n টার্মটা কেটে যাবে। এখানে একটা 2 আছে, এই দুইটার কথা না ভাবলেও চলবে, তাই তো? এবারে পাওয়া যাচ্ছে n log n মাইনাস n log 2, তার মধ্যে n log n টা এটার সঙ্গে কেটে যাবে। সরি, n log n, আচ্ছা এটা লেখা যাক। এই পরের টার্মটাকে লিখছি। পরের টার্মটা হচ্ছে এখানে হচ্ছে n log মাইনাসে মাইনাসে এটা হয়ে যাবে প্লাস n log 2, পুরোটা লিখে ফেলেছি। আর মাইনাসে মাইনাসে এটা হয়ে যাবে প্লাস n, তাই তো? হ্যাঁ স্যার। ঠিক লিখলাম না ভুল লিখলাম? হ্যাঁ স্যার ঠিক আছে। আর সামনের দিকে এবারে ওই মাইনাস এন প্লাস এন কেটে যাবে। এটা আর এটা কেটে গেল, this and this goes away. What is left? n log 2. What was left hand side? N log 2. So as long as the Stirling formula is valid, this is very much true. So if this number n is large, যেটা তোমাদের এখানে hugely large, ঠিক আছে, large number of particles থাকলে তবে তুমি সেটা statistically deal করো, ভীষণভাবে true. Yes or no? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। So this is exactly what we have used here. এখানেও এই যে স্টেটমেন্টটা এখানে করা হয়েছে সেখানেও there are so many terms, but out of which whatever is the most probable distribution, most তার জন্য যে contribution in this total number of microstate, that is going to be overwhelmingly large compared to the rest of the lot. Simply ignore all the other terms exactly in the same fashion. এখানে যেমন n+1 টার্মের মধ্যে একটা টার্মই পুরো জিনিসটাকে কন্ট্রোল করছে, বাকি টার্মগুলোকে তুমি সিম্পলি ইগনোর করতে পারো, এখানেও তাই, ঠিক আছে?
So rest of the calculation or manipulation will be how to find out this, how to find out the most probable one, and তার জন্য কতগুলো different microstates হতে পারে। That we will discuss in the next class, যখন তোমরা বাকি ওই দেড় পাতা যেটা বাকি আছে সেটা পড়ে ফেলবে, তারপরে আমরা কাজটা করতে শুরু করব। ওকে, Okay, sir. তো আমরা এখানে ক্লাসটা শেষ করতে চাই। So if there is any question you can ask, otherwise আমরা পরের দিন এটা আলোচনা করব। ইন্ডিয়া 266 ফর অল আউট হয়ে গেছে। ও বাবা, ওরা 56 ফর 1 করে ফেলেছে। বাহ, বলো কিছু প্রশ্ন আছে কি? No, sir. ওকে, so if there is no question we can stop our discussion. আচ্ছা, এরপরে ক্লাস কবে হবে? কারণ দুদিন বাদে তো তোমার পরীক্ষাই হবে। তোমরা যদি এরপরে কোনো একটা ক্লাস বার করতে পারো তাহলে বলো। শনিবার কি হতে পারে? হ্যালো, হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। শনিবার কি ক্লাস করবে তোমরা? তাহলে এই শনিবার দিন তাহলে ক্লাস করা যেতে পারে। ওকে, ওকে তোমরা স্যার। তার মধ্যে এই জিনিসটা পড়ে নিও। শনিবার ক্লাস করবো, শনিবার দিন এইটা ফিনিশ করে দিতে চাই আমি। তারপরে পরের সপ্তাহে আদৌ কিছু করা যাবে কিনা পরে দেখা যাবে। ঠিক আছে? ওকে, সো we are going to meet on Saturday. বেরিয়ে যাচ্ছি তাহলে। হ্যাঁ, ওকে স্যার। বাই।